রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প উইথ রায়ান চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মা দুর্গা যখন আসেন তখন আনন্দে মেতে ওঠে চারপাশ, অথচ মায়ের বিদায়ের বেলার দিন যেন সবার মনে দুঃখের জোয়ার আসে। ঢাকের শব্দ আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যায়, শঙ্খের ধ্বনি ম্লান হয়ে আসে, সিঁদুর খেলায় রং মিশে যায় চোখের জলে। শুভ বিজয়ের মুহূর্তটা আসলে ঠিক আনন্দ নয়, একটা গভীর শূন্যতা যেখানে থেকে যায় শুধুই অপেক্ষা, আবারও একটি বছরের অপেক্ষা। আজ আপনারা শুনবেন লেখিকা দেবিকা সাহার কলমে দুর্গা সহায়ের অন্তিম পর্ব। এই গল্পের প্রথম পর্ব যদি এখন আপনারা শুনে না থাকেন, অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে শুনে আসুন এই গল্পের প্রথম পর্ব। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি দুর্গা সহায় গল্পের অন্তিম পর্ব। শুনতে থাকুন। আগের পর্বে শুনেছিলেন মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে হলো সীমন্তী। তার স্বপ্ন ছিল সে নিজেকে একটি বড় জায়গায় প্রতিষ্ঠিত করবে, কিন্তু তার এই আশা ভেঙে চুরমার হয়ে যায় এক নিমিষে। হঠাৎ করেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে রক্তিম নামে একজন ব্যক্তির সাথে। খুবই অল্প দিনের মধ্যে সীমন্তী সব কিছু ভুলে নিজে সেই বাড়ির লোকেদের কাছে স্নেহের পাত্রী হয়ে ওঠে। কিছুদিন এভাবে কাটানোর পর তার জীবনটা আবারও এলোমেলো হয়ে যায় একটা বড় দুঃসংবাদে। সীমন্তী জানতে পারে সে আর কোনোদিনও মা হতে পারবে না, ফলে তার শ্বশুরবাড়ি থেকে তাকে বিতাড়িত হতে হয়। তার সব কিছু শেষ হয়ে যেতেই বসেছিল, ঠিক সেই মুহূর্তে সীমন্তীর সাথে আলাপ হয় তাতাই ও ইমরানের। জীবনকে আবার নতুনভাবে ফিরে পায় সীমন্তী। তারপর ইতিমধ্যেই বেশ কয়েকটা দিন কেটে গেছে। এবছরের পুজোটা মহালয়ার 7 দিন পরেই না? আর তো কিছুদিনই বাকি। তা প্রায় পুজো চলেই আসলো। সীমন্তীও এই কয়েকদিন হলো ওদের হোম ডেলিভারির বিজনেসটা শুরু করেছে, আর একটা ইউটিউব চ্যানেলও খুলেছে নিজের বানানো নানান সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে। এইসব নিয়ে আজকাল ওর দিনগুলো বেশ ভালোই কাটছে। অতীতকে অনেকটাই ভুলতে পেরেছে। সত্যি বলতে ও আর নিজের অতীতটাকে খুব একটা মনেও রাখতে চায় না। যে অতীত শুধু শুধু ভিতরের কষ্টটাকে টেনে বাইরে নিয়ে আসে, তাকে মনে না করাই ভালো। এই বেশ ভালো দিন কাটছে। কিন্তু আমরা যা চাই তা তো আর সবসময় মেলে না। ভাবনার সাথে যদি সত্যিটা মিলেই থাকতো, তাহলে আর কষ্ট, দুঃখ, প্রত্যাশা, আকাঙ্ক্ষা এগুলোর কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না জীবনে। আসলে জীবন নিজের খেয়ালেই চলে। তার যখন যেমনটা মনে হয় সেই নিয়মেই গল্প লেখে। আর আমাদেরকেও ওই আগে থেকেই লিখে রাখা গল্পের তালে তাল দিয়ে চলতে হয়। এমনটাই যে নিয়ম। যাই হোক, এবার বাস্তবে আসি। সীমন্তী গিয়েছিল ঋতুদের বাড়িতে। ওখান থেকে কাজ সেরে নিজের কিছু টুকটাক কেনাকাটা ছিল, ওগুলো কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেল। সত্যি অনেকটাই দেরি হয়ে গেল। একটু পরেই আবার ইমরানবাবু আর তাতাই আসবে। আসলে তাতাই সীমন্তীর কাছে থাকতে খুব ভালোবাসে, আর ওর সাথে গল্প করতেও সীমন্তী বেশ পছন্দ করে। ওর সাথে গল্প, খেলা, ওকে পড়ানো, এসবের মধ্যে দিয়েই সীমন্তী যেন নিজের মাতৃত্ব সত্তাকে খুব করে খুঁজে পায়।
আর তাছাড়া এই কয়েকদিনে ইমরানের সাথেও ওর বন্ধুত্বটা বেশ খানিকটা হয়েছে। আসলে মানুষটাকে বাইরে থেকে রাগী মনে হলেও ভিতর ভিতর অনেকটাই শান্ত আর চুপচাপ, তবে মনটা খুব ভালো। আর ইমরান সত্যি সীমন্তীর কাছে নিজের অনেকটা শ্রদ্ধার জায়গা তৈরি করে নিয়েছে। সেই রকমই আজকের দিনটাতে ওদের এই বাড়িতে আসার কথা হয়েছে, কিন্তু বাড়িতে ঢুকেই সীমন্তীর কেমন যেন একটা খটকা লাগলো। বাড়ির সামনে একটা গাড়ি পার্কিং করা রয়েছে। আরে এখন কে আসলো? এই ভেবে ও একটু তাড়াতাড়ি ঘরে গেল, কিন্তু ঘরে ঢুকেই যাদেরকে দেখল তাদেরকেও একেবারেই এক্সপেক্ট করতে পারেনি। এমনকি এদের সাথে যে আবার মুখোমুখি দেখা হবে এটাও ভাবেনি। ওদের বারান্দার সোফাটার উপর মুক্তা দেবী বসে আছেন, পাশে আছে শেফালি। সীমন্তীকে দেখেই মুক্তা দেবী উঠে দাঁড়িয়ে বললেন, আরে সীমন্তী যে, কেমন আছিস? তোকে না নাম ধরে ডাকতে ইচ্ছে করছে না জানিস তো। বড়নাথ বউ ডেকেই যে অভ্যস্ত, কিন্তু কি করব বলতো, ওই পরিচয়টা যে আর নেই, তাই সীমন্তী বলেই ডাকছি। সীমন্তী কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওর যেন পায়ের তলা থেকে মাটিটাই সরে যাচ্ছে। কি বলবে ও? কোন প্রশ্নের উত্তর দেবে? কেমন আছে ও, এই প্রশ্নটার উত্তর যে ও নিজেই জানে না। আর ও তো আজকাল সেই উত্তরটা খোঁজা বন্ধই করে দিয়েছে। আর কাকেই বা বলবে? এই মানুষটাকে এভাবে ও কখনোই দেখেনি। ও বাড়িতে এই একটা মানুষই ছিল যিনি হাজার বকাবকির পর ওকে আবার নিজের কাছে টেনে নিত, একেবারে নিজের ঠাম্মির মতো আগলে রেখেছিল। সত্যি এই মানুষটার প্রতি সীমন্তীর কোনো রাগ বা অভিমান কিচ্ছু নেই, কিন্তু ওই রাগী এক বাক্যের মানুষটার মুখে এরকম অনুরোধের সুরে কথা ও কখনোই শোনেনি। আর ও তো চায়নি আবার ওই বাড়ির কারোর সাথে মুখোমুখি হতে। তাও এভাবে হঠাৎ করে নিজের অতীতের মুখোমুখি হয়ে ও যেন কেমন ঘাবড়ে গেল। না, আবেগে ভেসে আর কষ্ট পেলে হবে না, তাই কিছু কথা গুছিয়ে নিয়ে বলল, ভালো আছি ঠাম্মি, তুমি কেমন আছো? শরীর সুস্থ আছে তো? হ্যাঁ, আমি আছি একরকম। আসলে বয়সও হচ্ছে, শরীর তো একটু ভেঙে পড়বেই। শরীরের দিকে খেয়াল রেখো, সামনে পুজো, তোমার তো অনেক কাজ থাকবে। শরীর খারাপ হলে চলবে না। এই শেফালি, ঠাম্মির খেয়াল রাখিস। আর কাজ না রে, এবার আর খুব একটা কাজের দায়িত্ব হয়তো থাকবে না আমার উপর। আসলে দিনে দিনে মানুষের বয়সটা বাড়ার সাথে সাথে আধিপত্যটাও যে কমে যায়। বয়সের সাথে সব কিছুরই উল্টো সম্পর্ক যে। কতদিন আর কর্তৃত্ব ফলানো যায় বল? কালের নিয়মে সংসারের চাকা তো ঘুরবেই, দায়িত্বগুলো তো হস্তান্তর করতে হবে, এটাই যে নিয়ম। সে যাই হোক, আয় আয়, এদিকে আয়, বস বস, আমার পাশে একটু বস। কতদিন দেখি না রে তোকে। সীমন্তী বুঝতে পারল অনেক কিছুই, কিন্তু সত্যি কথা বলতে ঠাম্মির এই কথার উত্তরে আর বিশেষ কিছু বলতে ইচ্ছা করল না ওর। আগে যখন ওই বাড়িতে ছিল তখনও যেমন কথার পিঠে কোনো কথা বলতো না, ঠিক তেমনই এখনও। অবশ্য এই দুটো ঘটনার কারণটা আলাদা। তখন কিছু বলতো না ভয়ে, আর আজ কিছু বলছে না নিতান্তই ওই বাড়ি নিয়ে আর কোনো উৎসাহ নেই বলে। আজ আর সত্যি কোনো ভয় নেই, শুধু ওই ইচ্ছেটা আর খুঁজে পায় না, এই আর কি। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে এসে বসল। কি ভাবছেন? যেই বাড়ি থেকে এত অপমান পেল, যে বাড়ি থেকে ওকে এভাবে বেরিয়ে আসতে হলো, এত কিছুর পরেও সেই বাড়ির একজন সদস্যের পাশে গিয়ে
বসলো সীমন্তী। এটা কি ঠিক হলো? হ্যাঁ, ঠিক হলো। সীমন্তীর কাছে এটাই ঠিক। আগেই বলেছি, ওই বাড়িতে এই একটা মানুষই ছিল যে শত বকাবকির পরেও ওকে আগলে রাখত। আর সীমন্তীর মতে, কেউ অপমান করলে তাকে যে অপমানটাই ফেরত দিতে হবে এমন কথা কোথাও লেখা আছে? আমি বরং আমার মতো করে সম্মানটাই দেব। বড় জোর হলে কোনো বিষয় ইনভলভ থাকবো না, সত্যিটা মুখের ওপর বলে দিয়ে তাকে তার ভুলটা ধরিয়ে দেব, কিন্তু অপমান নয়। কাউকে অপমান করার কোনো ক্ষমতা আমার নেই। পারলে সম্মান, না তা অ্যাভয়েড। তোরা নিশ্চয়ই ভাবছিস যে আমি এখানে আবার কেন আসলাম। না গো তনিমা, আমি আবার তোমার মেয়েকে কষ্ট দিতে আসিনি। এমনি আমার বাড়ি থেকে সে কি কম কষ্ট পেয়েছে? এখন আমি যদি যেচে পড়ে তাকে আবার কষ্ট দিতে আসি, তবে যে মা দুর্গাও আমাকে ক্ষমা করবেন না গো। আমি তো এখানে আসলাম তোমাদের একটা সত্যি কথা জানাতে, খুব বড় একটা সত্যি, যেটা জানাটা তোমাদের খুব দরকার। বিশেষ করে ওই সীমন্তের জন্য সেই সত্যিটা জানা খুব খুব দরকার। কি সত্যি ঠাম্মি? তুমি কোন সত্যির কথা বলছো? আমাকে বলো প্লিজ। হ্যাঁ, শোনো তবে, আমি বলছি। সীমন্তী, তুই হয়তো এখন খুব ভালো করেই জানিস যে রক্তিম তোকে কোনো কালেই পছন্দ করতো না। তোর প্রতি সব সময় উদাসীন থাকতো। আর রক্তিমের মা, সে তো ছেলে বলতে অন্ধ, তাই সেও তোকে পছন্দ করতে পারতো না। সবই তো তুই জানিস রে। হ্যাঁ ঠাম্মি, জানি। কিন্তু কি জানো তো, আমার সত্যি এখন আর এইসব বিষয়ে কোনো উৎসাহ নেই। কি হবে বলো তো এইসব শুনে? যা হওয়ার তা তো হয়েই গেছে। আর কি হবে এইসব নিয়ে আলোচনা করে? আমি জানি যে তুই আর সব শুনতে চাস না, কিন্তু কি বলতো, কিছু জিনিস না তোকে জানতেই হবে। সেদিন আমি হঠাৎ করেই বড় বৌমার ঘরে যেতে গিয়ে শুনতে পাই ও যেন ফোনে কাউকে কিছু বলছে, খুব সন্তর্পণে, খুব আস্তেই আস্তে। তবে যেটুকু শোনা গেল তাতে মনে হলো ও তোকে নিয়ে কথা বলছে, বিশেষ করে ওই তোর ওই মা না হতে পারার বিষয়টা, ওটা নিয়ে। আমার তখনই খুব খটকা লাগলো জানিস, এই বিষয়টাকে নিয়ে এতদিন বাদে কার সাথে আলোচনা করছে, যে বিষয়টা নিয়ে এখন আর কথা বলার কোনো মানেই হয় না। আমি তাই একটু ভালোভাবেই শুনলাম কথাগুলো, আর ওই কথাগুলো শুনে এক ধাক্কায় যেন আমার সব হিসেব গুলিয়ে গেল। কি বলছিলেন উনি? ও বলছিল যে তুই আর কোনোদিন মা হতে পারবি না, এই কথাটা একেবারে সত্যি না, পুরোটাই মিথ্যে, পুরোটাই সাজানো। মুক্তা দেবীর মুখ থেকে কথাটা শোনার সাথে সাথেই সীমন্তী যেন হঠাৎ করে কেঁপে উঠল। ওর পায়ের তলা থেকে মাটিটুকুও যেন সরে গেল। এটাও কি শুনছে? এমনটা আবার হয় নাকি? এটা সত্যি? তাহলে এতদিনের এত হিসেব, এগুলোর অস্তিত্ব তবে কেন ছিল? এগুলো সাজানো ছিল? আমার জীবনের সাথে জুড়ে থাকা সম্পর্কগুলো তাহলে সবটাই সাজানো ছিল? আর এই একটা সত্যি মিথ্যের আবরণে আমার জীবনের সমস্ত কল্পনাগুলোকে, অনুভূতিহীন এইসব মিথ্যে সম্পর্কগুলোকে এক ধাক্কায় বদলে দিল। কিন্তু কেন? কি দোষ ছিল আমার, যার জন্য আমার ভবিষ্যতের পুরো জীবনটাকে এভাবে মিথ্যের আবরণে মুড়ে দেওয়া হলো? আমার জীবনের সব থেকে বড় সত্যিটাকে আমার কাছ থেকে এইভাবে লুকোনো হলো, আমায় মিথ্যে বলা হলো।
কেন? কি দোষ ছিল আমার? হ্যাঁ রে সীমন্তী, আমি ঠিকই বলছি। আমি জানি এসব শোনার পর তোদের মনেও অনেক প্রশ্ন উকি দেবে। ব্যাপারটাকে বিশ্বাস করতে কষ্ট হবে তোদের, কিন্তু বিশ্বাস কর, এটা সত্যি। আর এই সত্যিটা হলো তোর জীবনের সব থেকে বড় সত্যি। জানিস, আমিও যখন প্রথম শুনেছিলাম কথাটা, তখন আমিও বিশ্বাস করতে পারিনি। বারবার আমার মনে হচ্ছিল এত বড় মিথ্যেটা কি করে উপস্থাপন করা সম্ভব। আবার রাগও হচ্ছিল নিজের উপর। আমরা কি করে সত্যিটা জানার চেষ্টা না করে মিথ্যেটার উপর ভরসা করলাম বলতো? তারপর আমি বিষয়টাকে নিয়ে ভালো করে জানার চেষ্টা করলাম, বুঝলি। শেফালিকে নিয়ে বড় বৌমার ঘরটা ভালো করে খোঁজালাম। আমি জানতাম বড় বৌমার বুদ্ধিতে যখন এত কিছু হয়েছে, তখন ওর ঘর খুঁজলে কিছু না কিছু ঠিকই পাওয়া যাবে। আর দেখ দেখ, ওখানেই পেয়ে গেলাম এই সত্যিটার প্রমাণ। দাঁড়াও দাঁড়াও, দেখাই তোমাদের। মুক্তা দেবী তার ব্যাগ থেকে একটা খাম বের করলেন, কোনো একটা মেডিকেল রিপোর্টের খাম, আর ওটা উনি সীমন্তীর হাতে দিয়ে ওকে পড়তে বললেন। আর উনি নিজেও বলা শুরু করলেন, এই যে এই হচ্ছে সেই কাগজ, দেখো দেখো, যাতে স্পষ্ট করে লেখা আছে সীমন্তীর মা হওয়াতে কোনো সমস্যা নেই। আমি এই কাগজটা নিয়ে ডাক্তারের কাছে গেলাম, যার কাছ থেকে রিপোর্টটা করানো হয়েছে। সেখান থেকে সবটা শুনে আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। ডাক্তারের কাছে শুনলাম যে সীমন্তীর একটা সমস্যা ছিল, যেটা ওষুধ খেয়ে ঠিক হয়ে গিয়েছিল। আর ঠিক হওয়ার পরই উনি সীমন্তীর এই রিপোর্টটা দিয়েছিলেন রক্তিমের হাতে। রক্তিম আর বড় বৌমা রিপোর্টটা পরিবর্তন করে একটা ভুল রিপোর্ট বাড়ির সবাইকে আর সীমন্তীকে শোনায়। আসলে সীমন্তী তো সবসময় ক্লিনিকে যেত না, বেশিরভাগ সময়ই তো রক্তিমই ওর ওষুধপত্র নিয়ে আসতো। আর আমরা সবাই রক্তিমকে অন্ধভাবে বিশ্বাস করতাম। তাই আমাদেরকে এইটুকু বোঝাতে ওর খুব একটা সমস্যা হয়নি। আর আমরা সত্যিটা খোঁজার চেষ্টা না করেই সুন্দর সহজেই বোকা বনে গেলাম। জানো তনিমা, আজ আমার নিজের উপর বড্ড রাগ হচ্ছে। বারবার মনে হয় কেন যে আমি বাড়ির বউদের এতটুকু স্বাধীনতা দিলাম না। সীমন্তীকে যদি বাড়ির বাইরে গিয়ে দুটো লোকের সাথে মিশতে দিতাম, তাহলে হয়তো ওকে এভাবে ঠকতে হতো না। আর এটা ভেবেই আমি এই বয়সে এসে প্রতিনিয়ত মরমে মরে যাচ্ছি। হ্যাঁ, দোষ যখন করেছি, তখন আমার দোষটা তো আমাকেই শুধরে নিতে হবে। মা দুর্গার আগমনের আগে যদি আমি তোকে সব সত্যিটা না বলতাম, তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না রে। তাই এখানে আসা। শোন সীমন্তী, একটা কথা বলি, ওরা কিন্তু জানে না আমি সত্যিটা জেনে গেছি। আমি ইচ্ছে করেই কিছু বলিনি। আমি জানি না ওরা কেন এসব করলো। আমি চাই এটা তুই খুঁজে বার কর। লড়াইটা তোর। এত বড় অন্যায় তোর সাথে হয়েছে, তাই সত্যিটা তুই খুঁজে বার করবি। আর হ্যাঁ, ও বাড়িতে ফিরে যাওয়ার কথা আমি তোকে কখনো বলবো না রে, কারণ সেই রাস্তাটা যে আর নেই, আমরাই তো বন্ধ করে দিয়েছি। তবে এটুকু বলবো, তোর যদি কখনো ইচ্ছে হয় তবে যাস। ওই বাড়ির দরজা সব সময় খোলা আছে তোর জন্য। আর হ্যাঁ, তুই তোর জীবনটাকে আবার নতুন করে শুরু কর। কোনো একটা সংসার সীমন্তীর আগমনে ভরে উঠুক, এটাই তো আমি চাই। এর পরের জীবনটা আর হেরে গিয়ে নয়, জিতে বাঁচতে শেখ।
জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায়গুলোর যোগ্য জবাব দিয়ে জিতে নে সমস্ত সুখ আর সম্মানকে। সীমন্তীর এখন সত্যিই একটু একা থাকার দরকার। নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া আছে, তাই একটু ভেবে নিয়ে বলল, ঠাম্মি, আমি একটু একা থাকতে চাই, তুমি বসো। মা, আমি একটু আমার ঘরে গেলাম। এই বলে ও নিজের ঘরের দিকে পা বাড়ালো। ওদিকে সীমন্তীকে আজ এই সত্যিটা জানাতে পেরে মুক্তা দেবীও বেশ হালকা লাগছে নিজেকে। তনিমা দেবীও চুপচাপ দাঁড়িয়ে আছেন যেখানে দাঁড়িয়েছিলেন। বুকের ওপর থেকে একটা কঠিন আবরণ যেন সরে গেল। না, আজ আর সীমন্তীর সাথে ঘটে যাওয়া ওই খারাপ অভিজ্ঞতার জন্য ওনার আর কারোর উপর রাগ হয় না। কারণ অনেক তো হলো এইসব রাগ, আর এসব ভাবনায় আসে না। এখন তিনি একটা জিনিসই চান, সেটা হলো ওনার মেয়ের মুখে একটু হাসি। মেয়েটা যেন আবার নিজেকে নতুন করে গুছিয়ে নিতে পারে, নতুন করে জীবনটা শুরু করতে পারে। এটাই এখন একমাত্র চাওয়া। তিনি মুক্তা দেবীর সাথে দু একটা কথা বলছিলেন, হঠাৎই দরজার বেলটা বেজে উঠল। তনিমা দেবী দরজাটা খুলে দেখলেন ইমরান আর তাতাই দাঁড়িয়ে, আর উনিও ওদেরকে দেখেই বেশ খুশি হলেন। ও, তোমরা এসো এসো এসো, ঘরে এসো, একটু বসো তোমরা, কেমন? তাতাই তো তনিমা দেবীকে পেয়েই ওনার সাথে গল্প জুড়ে দিল, আর তনিমা দেবীও তাতাইকে পেয়ে বেশ খুশি। ওই বাচ্চা মেয়েটার হাসি মুখটা দেখলেই যে কারোর মন ভালো হয়ে যায়, ওনার ক্ষেত্রেও তাই। তাতাই তো আবার মুক্তা দেবীকে দেখে বলে উঠল, আচ্ছা দিদুন, ইনি কি তোমার বন্ধু হয়? আর একটা দিদুন? হ্যাঁ, ইনি হচ্ছেন তোমার ভালো আন্টির ঠাম্মি। তাহলে আমি কি বলে ডাকবো ভালো আন্টি ঠাম্মিকে? তুমি আমায় দিদুন বলেই দেখো কেমন। মেয়েটা তো ভারী মিষ্টি। কে গো তনিমা? ওকে সীমন্তীর কথা বলছে? হ্যাঁ, ওর ভালো আন্টি হলো আমার সীমন্তী। আর ওর পরিচয়, ওর একটাই পরিচয়, ও হলো আমার সীমন্তীর মুখের হাসি। একমাত্র এই মেয়েটার জন্যই আমার সীমন্তী এতদিন বাদে নতুন করে বাঁচতে শিখেছে, বাঁচতে পারছে। ওদিকে ইমরান চুপচাপ বসে আছে, কিন্তু ওর চোখ দুটো যেন কাউকে খুঁজছে। আচ্ছা, সীমন্তী কোথায়? ও কি এখনো বাড়ি ফিরেননি? কিন্তু তখন যে বলল বাড়ির কাছেই পৌঁছে গেছে, তাহলে তো তখন ফিরে আসার কথা। কিন্তু ওকে তো কোথাও দেখছি না। তাতাই আসবে জানলে ও তো সবসময় অপেক্ষায় বসে থাকে তাতাইয়ের জন্য, কিন্তু আজকে কোথায় গেল? যাকে এত কিছু না ভেবে কাকিমাকে একবার জিজ্ঞাসা করেই নি যে সীমন্তী কোথায়। আচ্ছা, সেটা কি ঠিক হবে এভাবে হঠাৎ করে? ইমরান আরও কিছু একটা ভেবে নিয়ে কিছু কথা গুছিয়ে তনিমা দেবীকে বলল, আচ্ছা কাকিমা, সীমন্তী কোথায়? না মানে ও কি বাড়িতে নেই? আসলে ওকে তো দেখছি না, তাই জিজ্ঞাসা করছি আর কি। হ্যাঁ গো, বাড়িতেই আছে। ওই তো ওর ঘরেই আছে। ঘরে? কিন্তু ও তো এভাবে ঘরে থাকে না, বিশেষ করে তাতাই এসেছে চিনেও। যাও না, যাও, তুমি যাও না ওর ঘরে, ও ঘরেই আছে। তুমি গেলে তোমার সাথে দুটো কথা বললে ওর তো বরং ভালোই লাগবে। যাও, তুমি যাও, ওর সাথে একটু দেখা করো, যাও। আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ইমরান কিছু একটা ভেবে নিয়ে সীমন্তীর ঘরের দিকে পা বাড়ালো। সীমন্তীর ঘরের সামনে এসে সে দেখল দরজাটা বন্ধ নয়,
ভিতর থেকে সামান্য একটু ভেজানো আছে। ও তাই আর কোনো কথা না বাড়িয়ে দরজাতে নক করল, কিন্তু দরজাটা যেহেতু আলগাভাবে বন্ধ করা ছিল, তাই নক করতেই সেটা পুরোপুরি খুলে যায়। অথচ ভিতরে গিয়ে দেখল সীমন্তী কোথাও নেই। এ কি, এখানে তো সীমন্তী নেই। কি আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? কাকিমা যে বললেন ঘরের ভেতরেই আছে, তবে কি ব্যালকনিতে? এই ভেবে ইমরান একটু ব্যালকনির দিকে এগিয়ে গেল। যা ভেবেছিল তাই। সীমন্তী ব্যালকনির একটা কোণায় দাঁড়িয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কত কি ভাবছে যেন মেয়েটা। ইমরানের হঠাৎ করেই মনে হলো ও এভাবে এসে যেন একটু ভুল করে ফেলেছে। হতে পারে সীমন্তীর এখন একটু স্পেস দরকার, হয়তো কিছু এলোমেলো ভাবনা এসে জড়ো হয়েছে ওর মনে। ও হয়তো সেগুলো নিয়েই নিজের মনের সাথে হিসেব করছে খুব করে। কিন্তু এসে যখন পড়েছে তখন এভাবে চলে যাওয়াটা এখন আর ঠিক হবে না। তার থেকে সীমন্তীর কাছ থেকে শুনেই নেয় যে ওর কি হয়েছে, আর অভিজ্ঞতাটা শেয়ার করলে নিজের মনটাও হালকা হবে। এই কথাটা ইমরান খুব করে বিশ্বাস করে। তাই আর বেশি না ভেবে সীমন্তীকে ডেকেই ফেলল। সীমন্তী, আর ইউ ওকে? সীমন্তী এতক্ষণ এক মনে কত কি ভাবছিল, অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিল যেন। হঠাৎ করেই আচমকা ইমরানের এভাবে ডাকাতে ও ভাবনার জগৎ থেকে বাস্তবের জগতে এসে দাঁড়ালো। ইমরান, আপনি? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ড্রয়িং রুমে বসেছিলাম, তো আপনাকে দেখছিলাম না। কাকিমাকে আপনার কথা জিজ্ঞাসা করায় উনি বললেন যে আপনি ঘরে আছেন আর আপনার সাথে দেখা করে আসতে, তাই। ওহো, দেখেছেন আমি খানিকক্ষণের জন্য কোথায় যে হারিয়ে গিয়েছিলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ আপনাদের আসার কথা। আচ্ছা, তাতাই কোথায়? ও নিশ্চয়ই আমায় খুঁজোখুঁজি করছে। চলুন ওর কাছে যাওয়া যাক। সীমন্তী আর ওখানে দাঁড়িয়ে না থেকে চলে যেতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল ইমরানের কয়েকটা কথা শুনে। সীমন্তী, আসলে একটা কথা জিজ্ঞাসা করব। আপনার কি হয়েছে বলুন তো? কেমন যেন অন্যরকম লাগছে আজকে আপনাকে। সীমন্তী হঠাৎ করে বুঝে উঠতে পারছিল না যে ইমরান ওকে এইভাবে প্রশ্নগুলো কেন করছে। এভাবে ওর বিষয়ে আগে তো কখনো কিছু জিজ্ঞেস করেনি, তাহলে আজ হঠাৎ করে? আর কী বা উত্তর দেবে ও? উত্তর কি সত্যি কিছু আছে ওর কাছে? কি বলবে? কোনটা থেকেই বা শুরু করবে? জীবনের গল্প আর ঘটনাগুলো রকমারিতা বাড়তে বাড়তে এত রকম হয়ে দাঁড়িয়েছে যে কোনটা ছেড়ে কোনটা বলবে সেটাই ভাবা মুশকিল। তাই সব থেকে ভালো কিছু না বলা, একান্ত নিজের এই অভিজ্ঞতাগুলোকে এড়িয়ে চলাটাই বেটার। তাই কিছু একটা ভেবে নিয়ে বলল, না না, কিছু হয়নি। কি হবে বলুন তো? এই তো ঠিকই আছি। চলুন যাওয়া যাক। আমি জানি আপনার আমাকে কিছু বলার নেই, হয়তো বলতেও চান না, কিন্তু আমি আপনার জীবনের ঘটনাগুলো সবটাই জানি, সৈকতের থেকে শুনেছি। হ্যাঁ, ইচ্ছে করেই আমি আপনাকে আগে কখনো এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন করিনি। আসলে প্রশ্ন করতে চাইনি, কারণ কিছু অভিজ্ঞতা মনে না করাই ভালো আমার মনে হয়। তাতে ইচ্ছে করেই নিজেকে কষ্ট দেওয়া হয়। আর এটা আমি কখনোই চাইনি যে আমার জন্য আপনার সাথে ওই ভুলতে চাওয়া অভিজ্ঞতাগুলো শেয়ার করে আপনার কষ্টটা বাড়ুক। যেখানে আপনি নিজে থেকে সবটা ভোলার চেষ্টা করছেন, সেখানে আমি আপনার খারাপ লাগাগুলোকে মনে করাবো এমনটার কোনো মানেই হয় না। কিন্তু আজকে এই প্রথম আপনাকে খুব অগোছালো এলোমেলো দেখাচ্ছে আমার কাছে। মনে হলো আপনার কিছু একটা হয়েছে। এখন আপনি যদি নিজে থেকে কিছু না বলতে চান, তবে আমার আর কিছু করার নেই, অ্যাজ ইউর চয়েস। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলতে পারি, বন্ধু হিসাবে আমাকে বলতেই পারেন। কি জানেন তো,
সেক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করলে মনটা হালকা হয়। একসঙ্গে এতগুলো কথা বলার পর ইমরান একটু থামল আর চেয়ে রইল সীমন্তীর হঠাৎ করে আরেকবার থমকে যাওয়া মুখটার দিকে। সীমন্তী সত্যি এবার বুঝতে পারছে না কি বলবে। এতগুলো সোজা বা দৃঢ় দৃষ্টিতে করা প্রশ্নের উত্তর ও কিভাবে শুরু করবে। আর এই শান্ত সবসময় চুপচাপ থাকা মানুষটা কিভাবে হিসেবের বাইরে গিয়ে এতগুলো কথা বলে দিল, সেটাই বোঝার চেষ্টা করছে ও। কিন্তু তার সাথে সাথে এটাও ঠিক, এর আগে কেউ এত সুন্দর করে গুছিয়ে ওর কথাগুলো কখনো জানতে চায়নি। কিন্তু আজ হঠাৎ করে ইমরান জানতে চাইছে, আর ইমরান ওর কষ্টের কথা ভাবে। এটা ভেবে এক নিমেষে এতটা স্তব্ধতার মধ্যেও ওর মনে একটা সুন্দর ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ল। তারপর মনে করল, না, ইমরানকে বলা যেতেই পারে কথাগুলো। ও তো ঠিকই বলেছে যে অভিজ্ঞতাগুলো শেয়ার করে নিলে কষ্টটা কমে, মনটা হালকা হয়। তারপর আজকে হঠাৎ করে জানা সত্যিটা সম্পর্কে ও ইমরানকে পুরোটা বলল। এই প্রথম হয়তো কাউকে মনের মাঝে থাকা এতগুলো কথাও বলল। না, সত্যি এবারে অনেকটাই হালকা লাগছে। ইমরান ওর সব কথাগুলো শুনে নিয়ে এটাই ভাবল, মেয়েটার এত কষ্ট, এত না পাওয়া, আর সব থেকে বড় কথা এতটা অপমান নিয়ে আছে কি করে? না 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 না, আমাকে ওকে সাহায্য করতেই হবে ওর জীবনে ওকে ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু কোনো সান্ত্বনা দিয়ে নয়, বরং ওর পাশে থেকে একজন বন্ধু হিসেবে। এইসব ভেবে নিয়ে ও সীমন্তীকে কয়েকটা কথা বলল। দেখুন সীমন্তী, আমি আপনাকে কোনো সান্ত্বনা দেব না। ইনফ্যাক্ট আমি সান্ত্বনা দিতে চাইছি না। শুধু একটাই কথা বলবো, আপনি আপনার সাথে ঘটে যাওয়া এই অন্যায়গুলো প্রতিবাদ করবেন, অবশ্যই করবেন, নিজের জন্য করবেন। আজ থেকে আপনার একটা নতুন লড়াই শুরু হলো। এই লড়াইটা সেই মেয়েদের জন্য থাকবে যাদের সাথে অন্যায় করাটা খুব সহজ, যারা প্রতিনিয়ত অন্যায়ের শিকার হয়। এদের সবার জন্য আপনি লড়াই করবেন, সেটা আজ থেকেই করবেন। আর আপনার এই লড়াইয়েতে আপনি আমাকে সবসময় নিজের সাথে পাবেন, এটা আমার প্রমিস। সীমন্তীর আজ হঠাৎ এত কিছু ঘটে যাওয়ার পরেও ইমরানের কথাগুলো শুনে মনে অদ্ভুত সুন্দর একটা ভালো লাগা কাজ করছে। অন্তত অনেক দিন পর ওরা আজকে মনে হচ্ছে যে জীবনটা এতটাও একঘেয়ে আর একই রকম নয়। খারাপ অভিজ্ঞতা, খারাপ মানুষগুলোর সাথে সাথে ইমরানের মতো ভালো মানুষরা আজও রয়েছে, যাদেরকে বুঝে ওঠাটা কঠিন না হলেও খুব একটা সোজাও নয়। কিন্তু এই সব মানুষগুলো বড্ড সোজা আর ভালো মনের। এই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। এই কটা দিনে সীমন্তীর জীবনে অনেকটাই পরিবর্তন এসেছে। এখন আরও নিজেকে একা একা নিশ্চুপভাবে রাখে না, খুব সহজভাবে আবার এতদিন বাদে সবার সাথে মিশতে শিখেছে। হোম ডেলিভারি কাজটা বেশ ভালোই চলছে। তার সাথে সাথে নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্টও চলছে বেশ জোর কদমে। তাতায়ের সাথে সময় কাটানো, ওকে পড়াশোনায় মাঝে মাঝে হেল্প করা, ঋতুর সাথে ওদের বিজনেসটা নিয়ে আরও প্ল্যান, এইসব নিয়ে সীমন্তী বেশ আছে। আর এসবের মাঝে নতুন আরও যে দুটো জিনিস যুক্ত হয়েছে, সেগুলো হলো ইমরানের সাথে একটা নতুন বন্ধুত্বের সূচনা। আর হ্যাঁ, সীমন্তী আবার কলেজে ভর্তি হয়েছে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে বলে। অবশ্য এই ব্যাপারে ইমরানের কৃতিত্বটাই বেশি, কারণ ওই সীমন্তীকে বেশ জোর করেই কলেজে ভর্তি হওয়াতে রাজি করিয়েছে। আজ তৃতীয়া, পুজো শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই আজ সীমন্তী বেরিয়েছিল ওই একটু আধটু কেনাকাটা করতে। ও অবশ্য একা না, তাতাই আর ইমরানকেও আসতে বলেছিল। আসলে এই কয়েকটা দিনে ওই মানুষ দুটো সীমন্তীর জীবনে
বেশ খানিকটা জায়গা জুড়ে নিয়েছিল। যাই হোক, ওরা তিনজন একটু ওই টুকটাক শপিং করছিল। অবশ্য তিনজন বললে ভুল হবে, তাতাই এটা ওটা নেবে বলে বায়না জুড়ছিল, আর সীমন্তীও ওরা আবদার মতোই এটা সেটা দেখছিল। ওরা দুজনই খুব ব্যস্ত শপিং করতে, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে সেটা। আর বেচারা ইমরান চুপচাপ বসে বসে ওদের দুজনের কাণ্ড কারখানাগুলো দেখছিল। মানছি তাতাই না হয় বাচ্চা, কিন্তু সীমন্তীকে দেখে কে বলবে যে ও বাচ্চা নয়? কীরকম বাচ্চাদের মতোই তো বিহেভ করছিল। আর এই সব দেখে ইমরানের ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসি চলে এসেছিল ওর নিজের অজান্তেই। সত্যি বলতে কি, সীমন্তী আর তাতাইকে একসাথে দেখে ওর খুব ভালোই লাগে। এদিকে রক্তিম আর সপ্তপর্ণাও বেরিয়েছিল শপিংয়ে। হঠাৎ করেই রক্তিম দূর থেকে সীমন্তীকে দেখতে পেল। তবে কেউ আবার নতুন করে সংসারের প্ল্যান করছে নাকি? আরে বাহ, এই নাকি এত ভালো, এত কিছু। সবাই তো আজকাল আমার দোষ দেয় যে আমার জন্য নাকি ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, অথচ তাকে দেখো কি খারাপ হয়েছে তার। দীপি তো নতুন সংসারের প্ল্যান নিয়ে ভালো আছে। এই সব ভাবনা নিয়েই ও সীমন্তীর সামনে গিয়ে দাঁড়ালো, আর কোনো ভূমিকা না করেই ওকে কয়েকটা কথা বলল। তা বেশ তো আছো, আনন্দেই আছো দেখছি নতুন জীবনে। তোমার সম্পর্কে প্রতিদিনই তো কত দুঃখের কথা শুনি, বিশেষ করে ঠাম্মির আর ঋতুর কাছ থেকে। কই এটা তো শুনিনি যে তুমি আবার বিয়ে করেছো। সীমন্তী আসলে রক্তিমকে খেয়াল করেনি। হঠাৎ আচমকা ওর সামনে কেউ এসে এভাবে প্রশ্নগুলো করায় ও চোখ তুলে চাইল, আর সামনে দেখল স্বয়ং ওর প্রাক্তন এনআরআই স্বামী রক্তিম দাঁড়িয়ে। তবে এভাবে হঠাৎ কোনো ভূমিকা না করেই এই প্রশ্নগুলো করায় সীমন্তী আর ইমরান অনেকটাই অবাক হয়ে গেল। ইমরান তো এই কথাটার উত্তরে কিছু একটা বলতেই যাচ্ছিল। দেখুন, আপনার ভুল। তবে ওর উত্তরটা শেষ হওয়ার আগেই ওকে থামিয়ে সীমন্তী বলে উঠল, হ্যাঁ, সত্যিই বেশ আছি। তবে তোমার মনে হয় আমাকে কিভাবে দেখে ভালো লাগছে না, তাই না? কিন্তু কি আর করার, পৃথিবীর সব কিছু যে তোমার ভালো লাগবে তারও তো কোনো মানে নেই, তাই না? তাই আমার সত্যিই কিছু করার নেই গো, রিয়েলি সরি। আর হ্যাঁ, কি যেন বলছিলে, নতুন জীবন? হ্যাঁ, তা বেশ, নতুন জীবন নিয়ে ভালোই আছি। আবার কলেজ জয়েন করেছি, পড়াশোনাটা নতুন করে শুরু করেছি। আর আমার সব থেকে পছন্দের কাজ রান্না বান্না, ওটা নিয়েও বেশ আছি জানো তো। একটা ইউটিউব চ্যানেলও খুলেছি রান্না শেখানোর জন্য। আমার এক্সপেরিমেন্টের রান্নাগুলো বেশ পপুলার হয়েছে, অনেক ভালো ভালো রিভিউ আসছে। ও হ্যাঁ, সপ্তপর্ণাও আছো দেখছি। তুমি আমার রান্নার চ্যানেলটা ফলো করতে পারো, দেখবে কিছু হলেও রান্না বান্না শিখতে পারছো। ঠাম্মির কাছ থেকে তো শুনলাম তুমি ওই বিষয়ে খুবই কাঁচা, কিছুই পারো না। তাই আমার চ্যানেলটা ফলো করো, এই কিছু যদি শিখতে পারো আর কি। আর রক্তিম, তুমিও ফলো করতে পারো। তুমি আর সপ্তপর্ণা তো একই হলে, তাই না? তুমি শিখলেই ওর আমাকে না এবার বেরোতে হবে, আমার বাড়িতে একটু কাজ আছে। আর হ্যাঁ, শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানালাম তোমাদেরকে। পুজোটা ভালো করে কাটিও। চলুন ইমরান, আমাদের বেরোতে হবে। তাই চলো, অনেক শপিং হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। রক্তিম তো পুরোপুরি অবাক। কোথায় ও সীমন্তীকে কথা শোনাতে এসেছিল, সেখানে নিজেই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা শুনে গেল, তাও আবার তার থেকে যে কোনোদিন গলা উঁচু করেই কথা বলতো না। ওদিকে সপ্তপর্ণাও হাঁ হয়ে দাঁড়িয়ে গেল। ওকে এভাবে কেউ রান্না নিয়ে চারটে কথা শুনিয়ে গেল। রক্তিমের সাথে কথাগুলো বলার পর সীমন্তী আর এক সেকেন্ডও দেরি না করে ওখান থেকে বেরিয়ে এলো। সত্যি আজ কিছুটা হলেও শান্তি লাগছে। ইতিমধ্যে ইমরানও পার্কিং লট থেকে গাড়িটা বের করে আনলো।
ইমরান তো সীমন্তীকে একটা কথা বলবে বলবে করছে সেই কখন থেকে, কিন্তু এতক্ষণ কিছুতেই বলে উঠতে পারেনি। আসলে সুযোগটাই মেলেনি, কারণ ওখান থেকে বেরোনোর পর থেকে এখনো পর্যন্ত সীমন্তী পুরো চুপচাপ। অবশেষে ড্রাইভিং করতে করতে ইমরান সীমন্তীকে কথাটা বলেই ফেলল। বলছিলাম কি সীমন্তী, আপনি ঠিক আছেন? না মানে আপনার যে রূপটা আজ কিছুক্ষণ আগে দেখলাম, ওরম তো কখনো দেখিনি, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। আসলে একেবারে এত কিছু বলে দিলেন, তাও আবার আপনি, সেটা ভেবেই একটু কেমন কেমন যেন লাগছে। ইমরানকে এভাবে প্রশ্ন করতে শুনে সীমন্তীর বেশ খানিকটা অবাক লাগার সাথে সাথে ভালোও লাগছিল। ও তাই কয়েকটা কথা ভেবে নিয়ে ইমরানকে বলল, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, বরং বলতে গেলে একটু বেশি ভালো আছি। মনটা বেশ ফুরফুর করছে, বেশ শান্তি লাগছে, জানেন তো। আপনারও অবশ্যই প্রশ্নটা করা স্বাভাবিক, কারণ আপনি তো আমার এই রকম রূপটা দেখেননি। তবে কি শুধু আপনি কেন, কেউই দেখেনি, ইভেন আমি নিজেও কখনো দেখিনি। তবে হ্যাঁ, এখন থেকে সবাই এই সীমন্তীকেই দেখবে, আর এটা আমার নিজের কাছে নিজের প্রমিস। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আপনাকে এভাবে দেখতে কিন্তু ভালোই লাগছিল, বেশ একটা বিদ্রোহী বিদ্রোহী মনোভাব। এমনটাই থাকুন, আপনারও ভালো লাগবে, আর এই আমার মতো আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরও ভালো লাগবে। তাই না? একদম তাই, 100% তাই। আজ পঞ্চমী। প্রায় অধিকাংশ পুজো প্যান্ডেলেই এবং বাড়ির পুজোগুলোতেও মা দুর্গা চলে এসেছেন। এখন শুধু মায়ের বোধনের অপেক্ষা। ভট্টাচার্য বাড়িতেও মা দুর্গার আগমন ঘটে গেছে এখন, তাই ওই বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে মোটামুটিভাবে। মুক্তা দেবী রয়েছেন তদারকির দায়িত্বে, একা হাতেই পুজোর আয়োজনে তদারকি চালিয়ে যাচ্ছে। তবে প্রতি বছরের মতো এবার তো সীমন্তী নেই। সীমন্তীর জায়গায় এবার রয়েছে সপ্তপর্ণা। তবে সে এসব বিষয়ে সীমন্তীর মতো খুব একটা পারদর্শী নয়। আর সত্যি বলতে ওর এইসব বিষয়ে উৎসাহ যে খুব একটা আছে তাও বলা যায় না। সে তো ঠাকুর দালানের এক কোনায় বসে বসে অনলাইন শপিংয়ে ব্যস্ত ফোন নিয়ে। অন্যদিকে রক্তিমের মা, মানে এ বাড়ির বড় বউ, পুজোর সব কাজের দায়িত্ব ওনার উপরেই। কিন্তু উনি পড়েছেন এক মুশকিলে। দায়িত্ব তো নিয়েছেন, কিন্তু একা হাতে এত কাজ সামলানো সত্যি মুশকিলের ব্যাপার। তাই উনি কাজ তো করেছেন, কিন্তু মেজাজ রয়েছে একেবারে তুঙ্গে। আমারই পুরা কপাল, এইসব কাজ এখন আমাকেই করতে হবে। আর তো সবাই ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে, দায়িত্ব নেবার বেলায় কেউ নেই। মেয়েটাকে বললাম আসতে, সে তো আবার আসবেন না। অন্যদিকে আমার বৌমা, তিনি তো একেবারে মহারানী, সারাদিন পায়ের উপর পা তুলে বসে আছেন, কাজের বেলায় তো কিচ্ছু জানে না। অথচ কিছু বলতে যাও, মুখ থেকে যেন তার খই ফুটছে, একটা কথাও নিচে পড়ে না। তর্কের বেলায় তো একেবারে 16 আনা, অথচ কাজের বেলায় কিচ্ছু জানে না। কতবার বলেছি কাজগুলো শিখে নাও, কথা শুনলে তো। অন্যদিকে আমার ছেলেকে দেখো, সেও তো তার বউকে কিচ্ছুটি বলতে পারে না। কিন্তু এসব আমিও আর সহ্য করব না। কি ভেবেছেটা কি ওরা, পায়ের উপর পা তুলে বসে থাকবে আর আমি এই বয়সে এসে সব কাজ করব? সেটা হচ্ছে না। এই সব কথাগুলো এক মনে আওড়াতে আওড়াতে উনি গেলেন সপ্তপর্ণার কাছে। ওদিকে সে তো এখন এক মনে মোবাইল নিয়ে ব্যস্ত। বলি, ফোনটা রেখে আমার সাথে চলো, অনেক কাজ আছে। মা, এখন হবে না, একটু পরে।
দেখছো না আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি। এবার রক্তিমের মার আর ধৈর্য থাকলো না। উনি তো রেগে মেগে ফোনটাই কেড়ে নিলেন ওর হাত থেকে। অনেক হয়েছে তোমার কাজ, এবার আমার সাথে চলো, অনেক কাজ আছে ওদিকে। বাড়ির বউ এখানে বসে হাওয়া খাবে আর আমি সব কাজ করব, তা তো হয় না। তুমি চলো। ওদিকে এই ঘটনা দেখে সপ্তপর্ণা কি আর স্থির থাকতে পারে? ওর হাত থেকে এভাবে ফোন কেড়ে নেওয়া। এটা তুমি কি করলে মা? তোমাদের কাজটা কাজ আর আমার কাজটা কাজ নয়? কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখছিলাম, তোমার ছেলে তো ঠিকঠাকভাবে শপিংটাও করতে নিয়ে গেল না। বিয়ের পর আমার প্রথম পুজো, ঠিকঠাকভাবে কেনাকাটাই করতে পারলাম না, আর সেটাও আবার তোমাদের জন্য। আর এখন এই অনলাইন শপিংটাও করতে দেবে না? কি ভেবেছোটা কি তোমরা, যা খুশি তাই করবে? আর কি বললে যেন, বাড়ির বউ হয়ে বাড়ির কাজ করছি না? হ্যাঁ আমি জানি আমার কিছু কাজের অবশ্যই দায়িত্ব থাকে, এখনো শিখে উঠতে পারিনি। সময় হলে ঠিক শিখে নেব কাজ চালানোর মতো, তবে সেটা এখন না। আর হ্যাঁ, আমার মতন তুমিও তো এই বাড়ির বউ, তাই বাড়ির বউ হিসেবে তোমার যা কাজ, যাও না গিয়ে সেটাই করো না। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার সময় হলে আমি ঠিক নিজের কাজটা করে নেব। কি এত বড় কথা? তুমি আমার মুখের উপর কথা বলছো? এত বড় সাহস তোমার? কই, সীমন্তী তো কখনো আমার মুখের উপর একটা কথাও বলেনি, আর তুমি এতগুলো কথা বলে যাচ্ছ। তোমার সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর সেই জন্যেই তো সীমন্তীকে ঠকানো খুব সহজ, ওকে মিথ্যে বলাটাও তো খুবই সহজ। হঠাৎ করে এদের কথার মধ্যেই সীমন্তী এসে কথাটা বলল। হঠাৎ এভাবে খুব পরিচিত কারোর গলার আওয়াজে সবাই ফিরে তাকালো, আর যাকে দেখলো তাকে দেখে গোটা আবহাওয়াটাই বদলে গেল, একেবারে নিস্তব্ধ। এই অবস্থায় একটা পিন ফেলার আওয়াজও যেন শোনা যাবে। সীমন্তী ঢুকছে, অবশ্য সঙ্গে ঋতু আর তাতাইও আছে। কি তুমি? রক্তিমের মা তো পুরো অবাক। হ্যাঁ আমি। কেন, কোনো প্রবলেম আছে কি? নাকি আমাকে এখন এভাবে এখানে এক্সপেক্ট করেননি? কোনটা? তবে যেটাই হয়ে থাক, তাতে আমার কিছুই করার নেই। আমাদের জীবনে এমন ঘটনাই বেশিরভাগ সময় ঘটে যেটা আমরা আশা করি না, কিন্তু কি আর করার, আমাদের চাওয়ার ওপর তো কিছুই নির্ভর করে না। অবশ্য সরি আমি ভুল বলছি, আমার চাওয়ার ওপর হয়তো কিছু নির্ভর করে না, কিন্তু জানেন তো আপনাদের চাওয়ার ওপর অনেক কিছুই নির্ভর করে। বলা যেতে পারে আপনারা যেটা চান সেটা করেই নিতে পারেন, সেটা যেভাবেই হোক। সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন, তাই না? সীমন্তীর এরকম উত্তরে কি যে উত্তর দেওয়া যায় সেটা সত্যি ভাবনা সাপেক্ষ। তাই মুক্তা দেবী এমন একটা শুভ দিনে আবহাওয়াটা ঠান্ডা করার জন্য নিজের থেকেই বলে উঠল, আরে সীমন্তী, তুই আয় আয় আয়, এদিকে বস। আয় মা, আমার কাছে আয়। আমার যে কি ভালো লাগছে তোকে কি বলবো। আয় মা আয়। মা দুর্গার আগমনের দিনে আমার আরও 2 মা আমার কাছে আসলো। ঋতু, তুই আর সীমন্তী আয় তো আমার কাছে একটু। বাহ, আর তাতাইও এসেছে। এসো তো দিদিভাই, এসো এসো, আমার কাছে এসো। ওদিকে সপ্তপর্ণা তো এভাবে এখানে সীমন্তীকে একেবারেই সহ্য করতে পারছে না। ও তাই খানিকটা উত্তেজিত হয়ে বলে উঠল, তা আসতেই যখন চাইনি তখন এভাবে নিয়ে আসার কি হলো শুনি? সপ্তপর্ণা, তোমার প্রশ্নটার উত্তর বরং আমিই দিই। কি জানো তো, এটা ঠিক এই বাড়ি থেকে আমাকে যখন বেরিয়ে যেতে বলা হয়েছিল তখন ভেবেছিলাম আর কখনো আমি এই বাড়ির চৌঘাট পেরোবো না, কিন্তু তারপর ভেবে দেখলাম যে আমাকে এই শপথটা নিয়ে থাকলে চলবে না। আসলে কি বলতো, এই বাড়ির কয়েকজন লোকের সাথে আমার না কিছু হিসেব আছে, বলতে পারো কিছু হিসেব বুঝে নেওয়ার আছে। তাই আমাকে আসতেই হলো গো, আর ভবিষ্যতেও আসতে হবে।
যতক্ষণ না পর্যন্ত নিজের হিসেবগুলো ঠিকঠাক মিলিয়ে নিতে পারি ততদিন পর্যন্ত তো আমায় আসতেই হবে। আর একটা কথা, তুমি ভেবো না যে তোমার সংসারে আমি ভাগ বসাতে এসেছি। এইসব নিয়ে একদম টেনশন করো না। জোর করে অন্য কারোর সংসারে অনধিকার প্রবেশ করাটা তোমার স্বভাব হতে পারে, কিন্তু আমার একদমই ওটা নয়। তাই তুমি এই বিষয়ে নিশ্চিন্তে থাকো। তুমি বরং মন দিয়ে সংসার করো, সেটাই কাজে দেবে। আর আমিও আমার কাজটা করি। আর আপনাদের সবাইকে বলছি, আমার এখানে আসা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যাও থাকে তাহলেও আমার কিছু করার নেই, কারণ এই বাড়ির এখনো গার্জিয়ান হিসেবে সবার মাথার ওপরে ঠাম্মি রয়েছেন। আর ঠাম্মির কথাতেই আমি এই বাড়িতে এসেছি। আর পুজোর মধ্যে আমি আবার এই বাড়িতে আসবো। দ্যাটস অল। এই নতুন সীমন্তীকে দেখে ভট্টাচার্য বাড়িতে হঠাৎ করে আসা নিস্তব্ধতা বাড়ল বই কমল না। পঞ্চমীর সন্ধেটা সীমন্তীর জন্য বেশ ভালোই কাটল, কিন্তু রক্তিম, সপ্তপর্ণা বা বাড়ির অন্য কারোর জন্য পঞ্চমীর এই সন্ধেটা কেমন কাটল সেটা প্রশ্ন সাপেক্ষ। যাই হোক, এবার ঘটনায় ফেরা যাক। রক্তিমের মায়ের কাছ থেকে এতগুলো কথা শোনার পর সপ্তপর্ণা সেদিনই ঠিক করে নিয়েছিল যে এই অপমান সে সহজে মেনে নেবে না। সবার ওকে এভাবে কথা শোনানো, না না, এটা মেনে নেওয়া যায় না। সীমন্তী যখন এতই ভালো ছিল, আমাকে বিয়ে করা দরকার কি ছিল? করতো ওকে নিয়ে সংসার। আমি তো আর হাতে পায়ে ধরিনি যে আমাকে বিয়েটা করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, আমি আর রক্তিম দুজনকে পছন্দ করতাম, কিন্তু তাই বলে তো ওকে আর আমি মাথার দিবি দিইনি যে ওকে আমাকে এই বিয়েটা করতে হবে। আর যখন বিয়েটা হয়ে গেছে, সীমন্তীকে নিয়ে আমাকে আর খোটা দেওয়ার কোনো মানেই হয় না। এবারে প্রত্যেকটা লোক না পিকিউলার টাইপের, কি যে চায় ওরা নিজেরাই জানে না। আর রক্তিমকে দেখো, বয়সটা তো কম হলো না, অথচ মুখ ফুটে একটা কথাও বলতে পারে না। না হলে ওর মা ওর সামনে আমাকে কতগুলো কথা শোনালো, আর ওকে দেখো একটা কথা বলতে পারলো না নিজের মায়ের মুখের ওপরে। একেবারে যেন মায়ের সুপুত্র। এখন মাঝে মাঝে মনে হয় সীমন্তীর কপালখানাই ভালো, অন্তত এদের এই অদ্ভুত ফ্যামিলি থেকে বেরিয়ে বেঁচে তো গেছে। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্রই একদমই নই, আর এই বাড়ির থেকে আমি বেরোবও না। আর আমার সাথে যে যা ব্যবহার করবে তার উল্টোটাই ফেরত পাবে। ইট মারলে পাটকেল তো খেতেই হবে। ষষ্ঠী আর সপ্তমী এই দুদিন সীমন্তীর খুব ভালোই কাটল। এই প্রথম কলকাতার রাস্তার ভিড়ে গিয়ে পুজোটাকে নতুন করে উপলব্ধি করল। এই উপলব্ধি ওর কাছে একেবারেই নতুন। আর সত্যি বলতে কি, কাছের মানুষগুলোর সঙ্গে আনন্দের এই দিনগুলো কাটালে আনন্দ যেন এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। সীমন্তী একদিন বেরিয়েছিল ওর বাবা মায়ের সাথে, আর একদিন বন্ধুদের সাথে। বন্ধু মানে সীমন্তী, ঋতু, সৈকত, ইমরান আর তাতাই। তবে হ্যাঁ, আজকাল ইমরানের মনে একটা কথা খুব করে উঁকি দেয়। ওর বারবার মনে হয় তাতায়ের সাথে সাথে ও নিজেও সীমন্তীর উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না। কেন যে এমন হচ্ছে, এর কারণ বা উত্তরটা খোঁজার চেষ্টা ও অনেকবার অনেকভাবেই করেছে, কিন্তু সেভাবে কোনো সদুত্তর পায়নি। মাঝে মাঝে মনে হয় সীমন্তীকে ও হয়তো বন্ধুর থেকে অনেক বেশি কিছুই ভাবে। কই, রোকেয়া চলে যাওয়ার পর কখনো তো এমন মনে হয়নি। সবসময় তো এটাই মনে করে এসেছে ও, যে এবারের ভবিষ্যৎ জীবনটা শুধু ওদের বাবা মেয়ের, ওরা তাতাইয়ের। কই, এর আগে তো কখনো এভাবে কাউকে নিজের পাশে কল্পনা করেনি। তবে আজ কেন? ও তো চেয়েছিল শুধুই সীমন্তীর একজন ভালো বন্ধু হয়ে ওর পাশে দাঁড়াতে, সীমন্তীকে আবার নিজের জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে।
বলা যেতে পারে সীমন্তীর একজন ভালো বন্ধু হয়ে ওর অবলম্বন হতে চেয়েছিল। তবে আজ কেন প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে সীমন্তীর মুখটাই শুধু চোখের সামনে ভেসে আসছে? এটা কি নিতান্তই ভাবনা, নাকি এই সব ভাবনা আর হিসেবের বাইরে গিয়েও নিজেই জড়িয়ে পড়ছে সীমন্তীর সাথে একটা নামহীন সম্পর্কে, যেই নামহীন সম্পর্কের সমীকরণটা শুধু ইমরানই জানে? কিন্তু সীমন্তী, ও তো আমাকে নিজের একজন খুব ভালো বন্ধু হিসেবেই জানে। ওকে আমি কি করে বলবো আমার এই ভবিষ্যৎহীন নামহীন সম্পর্কের বেনামি হিসাবগুলোকে? ওর দিকটাও তো আমি বুঝি। ওর ওপর দিয়ে জানা গেছে, তাতে কি ও কি কখনো আবার নতুন করে কোনো সম্পর্কে জড়াবে? কারণ এই সম্পর্কগুলোর ওপর শুধুই ওর অবিশ্বাস। আর অবিশ্বাস থাকবে নাই বা কেন? বিশ্বাসের শিকড়টাই তো আর বাঁচল না, যে তার থেকে ভালোবাসার আশ্রয়স্থলের চারাগাছটা জন্মাবে। উল্টে এসব জানতে পারলে হয়তো আমাকেই ভুল বুঝবে। অবশ্য ভুল বুঝবে কিনা তা জানি না, কিন্তু ওকে এই অবকাশ দিয়ে এইটুকু রিস্ক নিতেও যে আমার বড্ড ভয় হয়। আমি পারবো না ওর মতো একজন ভালো বন্ধুর থেকে দূরে থাকতে। তার থেকে বরং বন্ধু হিসেবেই আমি ওর পাশে থাকি। থাক না কিছু কিছু নামহীন সম্পর্কের অস্তিত্ব, না হয় সবার থেকে অচেনা অজানা হয়ে আমার মনেই থাক, সেটাই ভালো। অষ্টমীর সকালবেলাতে জানলার পাশে একাকী দাঁড়িয়ে এইসবই ভাবছিল ইমরান। হঠাৎ করে ও ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো পরিচিত কারোর গলার আওয়াজে। ইমরান, ইমরান, ইমরান। সীমন্তী? না না, এখানে এখন সীমন্তী কোথা থেকে আসবে? সত্যি আমার ভাবনাতেও এবারে কমাদারি টানতে হবে, নয়তো আমি যেখানে সেখানে নানা জায়গায় এবার সীমন্তকে হ্যালোসিনেট করা শুরু করব। এই যেমন এক্ষুনি নিজের ঘরেও ওকে হ্যালোসিনেট করলাম। না না, এবারে সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতটা ভাবনা মোটেও ঠিক না। কি হয়েছে যে কে জানে। কি ব্যাপার বলুন তো আপনার? কখন থেকে আমি আপনাকে ডাকছি। প্রথমে তো তাকাচ্ছিলেন না, তারপর যাও একবার তাকালেন, তা আবার একটু ঘুরে আবার জানালার দিকে ঘুরে গেলেন। কি ভাবছেন বলুন তো? না না, মানে আপনি, মানে সত্যি আপনি? হ্যাঁ আমি, সত্যি আমি। মিথ্যে হতে যাব কেন? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমাকে কি আজ দেখতে একেবারেই খারাপ লাগছে যে আপনি এমন ভূত দেখার মতো করে চমকে গেলেন? ইমরান এতক্ষণ ওর ভাবনার সাগরে এতটাই ডুবেছিল যে সীমন্তীকে ও ঠিক করে খেয়ালই করেনি। সীমন্তী কথা বলায় এবার ওর দিকে চোখ পড়ল। সত্যি কি অপরূপ দেখাচ্ছে মেয়েটাকে, একদম অন্যরকম। আজ একটু যত্ন করেই যেন মেয়েটা নিজেকে সাজিয়েছে। লাল পাড়ের সাদা শাড়ি আর তার সঙ্গে কিছু ডিজাইনার গয়না, চুলগুলো খোলা আর চোখে সামান্য কাজল। এ যেন সীমন্তীর একেবারে অন্য রূপ। সত্যি ওর থেকে এবার চোখ ফেরানোটা একটু মুশকিল। ওর এক মুহূর্তে মনে হলো স্বয়ং মা দুর্গা তার মানবী রূপ নিয়ে ওর সামনে দাঁড়িয়ে। কি ব্যাপার বলুন তো, আপনি আবার কোন জগতে চলে গেলেন? আজ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। আসার থেকে দেখছি কি সব আকাশ পাতাল ভেবে যাচ্ছেন। কি ভাবছেন বলুন তো? কই না তো, কিছু না। আচ্ছা বেশ, তাহলে এখন আর কিছু নিয়ে ভাবছেন না, সে ভালো কথা। ইমরান, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন না, কি বলবেন? এত পারমিশন নিতে হবে না। বলছি যে আজ তো অষ্টমী, দুর্গাপুজোর সব থেকে গুরুত্বপূর্ণ দিন। যদিও এমন কোনো কথা নেই, পুজোর সব কটা দিনই সমান গুরুত্ব বহন করে, কিন্তু কি বলুন তো, অষ্টমীর পুজোর অঞ্জলি মানে একটা আলাদা ঐতিহ্য।
তাই আমি ঠিক করেছি আজ থেকেই আমি আমার জীবনের প্রতিবাদের লড়াইটা শুরু করব। আর সেটা শুরু হবে ওই বাড়িতে গিয়েই। তাই আমি আজ অষ্টমীর অঞ্জলিটা ওই বাড়িতে গিয়েই দেব। হ্যাঁ, সে তো খুব ভালো কথা, কিন্তু আপনি আবার ও বাড়িতে যাবেন? মানে কাকিমা অ্যালাউ করেছেন? উনি কি আপনাকে যেতে দিচ্ছেন? আরে প্রবলেমটা তো সেখানেই। মা চায় না আমি আর কিছুতেই নতুন করে ঝামেলায় জড়াই। অবশ্য সেই চাওয়াটার মধ্যে তো অস্বাভাবিকতা কিছু নেই, কিন্তু আপনি তো জানেন ওই অন্যায়গুলোর প্রতিবাদ আমাকে করতেই হবে। আমাকে জানতেই হবে ওরা কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলো। ওদের ভুলটা আমাকে যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই হবে। আর তাই আমাকে ওই বাড়িতে যেতেই হবে। ইমরান, আপনি প্লিজ মাকে ব্যাপারটা বুঝিয়ে বলবেন। মা কিছুতেই আমার কথা শুনতে চাইছে না, কিন্তু আমি জানি মা আপনাকে বিশ্বাস করে। আপনি বুঝিয়ে বললে মা ঠিক বুঝবে। প্লিজ ইমরান, এই কাজটা আপনাকে করতেই হবে। এই দায়িত্বটা শুধুই আপনার। আমি আর এই ব্যাপারটা নিয়ে ভাবতে পারছি না। আমি তো এখন তাতাইকে নিয়ে ওই বাড়িতে যাব। আচ্ছা, আপনার নির্দেশ আমি পালন করব অবশ্যই। বেশ, আপনি যাচ্ছেন যখন যান, কিন্তু দাদাইকে নিয়ে এটা কি ঠিক হবে? মানে যদি আপনাকে কেউ কিছু বলে? হ্যাঁ, একদম ঠিক হবে। বরং ওকে না নিয়ে গেলেই মস্ত বড় ভুল হবে। ও কত এক্সাইটেড জানেন এবার পুজোয় প্রথমবার অঞ্জলি দেবে বলে। আর এখন যদি ও দেখে যে ওর ভালো আন্টি ওকে ছেড়েই অঞ্জলি দিতে চলে গেছে, তাহলে আমার উপর কি ভীষণ রাগ করবে আপনি কি সেটা জানেন? আর তখন আমাদের ঝামেলা হলে কে মেটাবে শুনি? আপনি? ও বাবা, অত বড় রিস্ক আমি নেবই না। আমি তাতাইকে আমার সাথেই নিয়ে যাব। শ্রীমন্তী, ইউ আর রিয়েলি গ্রেট। আপনার যুক্তির সাথে আমি কখনোই পারবো না। যান, আপনি তাদেরকে নিয়ে যান। তাতে আপনার সাথে থাকলে আমিও নিশ্চিন্তে থাকি। তবে কি? আবার কি হলো? তাড়াতাড়ি বলুন, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে আমাদের। আসলে শ্রীমন্তী, জানেনই তো আমাদের ধর্ম আলাদা। তাই তাতাইয়ের ও বাড়িতে অঞ্জলি দিতে যাওয়াটা নিয়ে যদি কেউ কিছু বলে, আপনি তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আসলে এমনিতেই আপনাকে দেখে ওরা কি রিয়্যাক্ট করবে সেটা আমি জানি না। আর তার উপরে যদি আবার তাতাই চায়, ওরা যদি জানতে পারে ও আপনাদের ধর্মের নয়, এইসব নিয়ে যদি ওরা আবারও আপনাকে কথা শোনায়, আপনি কি পারবেন সবটা এক হাতে সামলে নিতে? এটা নিয়ে চিন্তা হচ্ছে আমার। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না এভাবে বললাম বলে, কিন্তু অন্তত ওই বাড়ির লোকেদের কাছে এরকম ব্যবহার আশা করাই যায়, তাই একটা চিন্তা তো থেকেই যাচ্ছে। ইমরান, আমি বুঝতে পারছি, কিন্তু কি বলুন তো, মা দুর্গা এসব কিছু দেখেন না। তার কাছে নিজের সব সন্তানই সমান। আর বাকি রইল ওই বাড়ির লোকদের কথা। তারা কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর কিছু যদি বলেও, তাহলে সেই সিচুয়েশনটা কন্ট্রোল করার ক্ষমতা আমি এখন রাখি। আপনি নিশ্চিন্তে থাকুন। মা দুর্গা যেমন নিজের সন্তানদের রক্ষা করে, সেই রকমভাবে আমিও নিশ্চয়ই পারবো আমার সন্তানকে রক্ষা করতে। আচ্ছা বেশ, আমি একদম নিশ্চিন্তে থাকবো। আপনারা যান, সাবধানে যাবেন। এই না না, একদম নিশ্চিন্তে বাড়ি বসে থাকলে তো চলবে না। আমি যে কাজটা আপনাকে দিলাম ওটা তো করতে হবে। মানে আমার মাকে তো বোঝাতে হবে। ও হ্যাঁ, সেটা আমার মনে আছে ম্যাডাম। ইতিমধ্যেই তাতাই চলে এলো। কি গো আন্টি, আমি তো সেই কখন থেকে সেজে গুজে বসে আছি। কখন যাব আমরা? আর দেরি হলে কিন্তু আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তখন আবার আমাকে প্রথম থেকে মেকআপ করতে বসতে হবে। ওলে বাবালে, সত্যি তো মেয়েটা আমার কি মিষ্টি করে সেজেছে।
এবার মেকআপ নষ্ট হয়ে গেলে তো খুব খারাপ হবে। না না, একটুও দেরি করব না আর। চলো, আমরা এক্ষুনি বেরোবো। তাতাইকে কোলে নিয়ে কথাগুলো বলল সীমন্তী। ইমরান, তাহলে আমরা আসছি, তাড়াতাড়ি ফিরে আসবো, চিন্তা করবেন না। হ্যাঁ, আসুন, সাবধানে যাবেন। সীমন্তী আর দেরি না করে তাতাইকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে ইমরান ওদের যাওয়ার পথের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। অন্যদিকে এই মুহূর্তে ভট্টাচার্য বাড়িতে অষ্টমী পুজোর তোড়জোড় একেবারে তুঙ্গে। এখন প্রায় বেলা 10টা, আর কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি শুরু হয়ে যাবে। তাই বাড়ির প্রায় সবাই এখন নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। সপ্তপর্ণাও আজ সকাল সকাল সবাইকে অবাক করে দিয়ে নিজের কাজ করছে বেশ মন দিয়ে। এতে মুক্তা দেবী সহ বাড়ির সবাই বেশ অবাক। কি হলো ব্যাপারটা? এই মেয়ে এরকম সাত সকালে এসেই কাজে লেগে পড়েছে, এটা সত্যি ভাবার বিষয়। যাই হোক, এত ভেবে কাজ নেই। ওর যখন সংসারে একটু মন ঘুরেছে তখন করুক নিজের কাজ, এই ভেবে ওকে আর কেউ কিছু বলল না। যদিও কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছিল না ও, তবুও চেষ্টা করে যাচ্ছে নিজের মতন করে। তবে একটা ব্যাপার ঘটেছে এই বিষয়টাকে নিয়ে। রক্তিমের মা শিল্পা দেবীর মনে হচ্ছে সপ্তপর্ণা আজ যেন ইচ্ছে করেই ওনাকে কোনো কাজের মধ্যে ঢুকতে দিচ্ছে না। অবশ্য কাজ বললে ভুল হবে, আরও ভালোভাবে বলতে গেলে যে কোনো দায়িত্ব, যেমন আমন্ত্রিত অতিথিদের ঠিকমতো দেখাশোনা করা, আবার সবাই ঠিক করে খাচ্ছে কি না, পুজোর কাজের জন্য সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া, এসব কোনো কিছুতেই ওনাকে ঢুকতে দিচ্ছে না মেয়েটা। শিল্পা দেবীর মনে হচ্ছে সপ্তপর্ণা যেন ওনাকে ইচ্ছে করেই সরিয়ে দিচ্ছে সব জায়গা থেকে, আর ওনাকে সরিয়ে ও নিজে সব জায়গায় খবরদারি ফলাচ্ছে। ঠিক যে যে জায়গায় আজ শিল্পা দেবীর দায়িত্ব থাকার কথা ছিল, সেখানেই আজ সপ্তপর্ণা এসে হাজির। এখন তো ওনার বারবার মনে হচ্ছে কোন কুক্ষণে যে কাল রাতে বাড়ির সবাইকে বলেছিলাম আমি আজ বেশি কাজ করতে পারবো না, শরীরটা খারাপ। তাই ইস, মিথ্যেটা না বললেই হতো। অবশ্য মিথ্যেকে আমি সাত করে বলেছিলাম নাকি? আমি সব কাজ করব আর উনি পায়ের উপর পা তুলে থাকবেন, এটা তো মানা যায় না। এই জন্যেই তো এত গুছিয়ে মিথ্যেটা বললাম, যাতে আমাকে বেশি খাটনির কাজ না করতে হয়। আমি যাতে শুধু তদারকি করতে পারি আর কাজ সমস্ত কিছু সে করুক। অথচ দেখো কি চাইলাম আর কি হলো। এখন তো আমাকে কাজ তো দূরের কথা, পুজোর ধারে কাছেই ঢুকতে দিচ্ছে না, কেমন একটা ছাড়া ছাড়া রেখে দিচ্ছে। এ তো মহা মুশকিলে পড়া গেল। এইসবই ভাবছিলেন শিল্পা দেবী মণ্ডপের এক কোনায় বসে। অবশ্য কিছুক্ষণ আগে পর্যন্ত ঘরেই ছিলেন, কারণ এই নিয়ে সপ্তপর্ণা ছিল কড়া যুক্তি। আরে আরে, শরীর যখন খারাপ তখন আর অযথা বাইরে গিয়ে লাভ নেই, আপনি বরং ঘরেই থাকুন। আর অযথা তদারকির মধ্যেও যেতে হবে না, এতে আপনার শরীরে স্ট্রেস পড়বে মা। আর আমি তো আছি, সবই সামলে নেব ঠিক। আর দেখুন, আমি তো এই বাড়ির বড় বউ, এখন তো বাড়ির সবকিছু দেখভালের দায়িত্বটা আমাকেই বুঝে নিতে হবে, তাই না? আর আপনারও তো বয়স হচ্ছে, আমি বরং বাড়ির সবাইকেই বলি আপনার শরীরটা খুব খারাপ, আপনার এখন রেস্টের প্রয়োজন। ব্যাস, তারপর আর কোনো কথা বলতে দেয়নি ওনাকে। সবার কাছে ও নিজেই নিজের শাশুড়ির শরীর খারাপ আর তার জন্য তিনি কাজ করতে পারবেন না এটা বলে বেরিয়েছে। যাই হোক, এবার বাস্তবে ফেরা যাক। শিল্পা দেবীকে ওভাবে এক কোনায় বসে থাকতে দেখে সপ্তপর্ণা আর চোখে তাকিয়ে একটু হাসল। তারপর মনে মনে বলল, এই তো সবে শুরু মাই ডিয়ার শাশুড়ি মা। খুব শখ না আমার উপরে খবরদারি চালানো? আপনি হুকুম করবেন,
যা খুশি বলবেন, আর আমি আপনার কথা মতন কাজ করব? সেটা হচ্ছে না। এবারই চলবে আমার কথা মতো, আপনাদের কথা মতো আর চলবে না। আর ভুলে যাবেন না, আমি সীমন্তী নই। তাই ও যে ভুলটা করেছে, যে ভয়টা পেয়ে এতদিনের এত কিছু মুখ বুঝে সহ্য করেছে, সেই একই ভুল এই সপ্তপর্ণা করবে না। জাস্ট মাইন্ড ইট। এই তো সবে শুরু। এবারে দেখুন না, ধীরে ধীরে আরো কত কিছু হয়। তৈরি থাকুন আপনারা। এর মধ্যেই ঠাকুর মশাইয়ের ডাকে হুঁশ ফিরল ওর। নিন, অঞ্জলির সময় হয়ে এসেছে। কারা কারা অঞ্জলি দেবেন তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ ঠাকুর মশাই, সবাই মোটামুটি আছে এখানে, আপনি শুরু করুন। অঞ্জলি প্রায় শুরু হওয়ার পথে। বাড়ির সবাই একত্রিত হয়েছে মায়ের সামনে। হঠাৎ করেই পরিচিত এক কণ্ঠস্বরে সবাই ঘুরে তাকালো। 1 মিনিট ঠাকুর মশাই, আমরাও অঞ্জলি দেব। আপনি একটু ওয়েট করে যান, আমরা ফ্রেশ হয়ে 2 মিনিটের মধ্যেই আসছি। এ কি, তুমি এখানে? এক প্রকার অবাক হয়ে রক্তিম কথাগুলো বলল। তুমি এখানে কি করছো? তোমার সাহস কি করে হলো এভাবে এখানে আসার? আবার এই বাচ্চাটাকেও নিয়ে এসেছো দেখছি। কোন সাহসে এসেছো? কোন অধিকারে? শিল্পা দেবী এমনিতেই রেগেছিলেন, আর এখন হঠাৎ করে এভাবে সীমন্তীকে দেখে সেই রাগের আগুনে যেন ঘি পড়ল। আরে বাবা, দাঁড়ান। আপনাদের তো দেখছি কত কত প্রশ্ন, এক এক করে উত্তর দিই। একটু সময় তো দিন আমাকে তার জন্য। এভাবে তাড়াহুড়ো করলে চলবে? বলুন তো। কি আবার বলবে শুনি? আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার কাণ্ড দেখে। তোমার কি একটু লজ্জা নেই শুনি? না হলে এত কিছুর পরেও তুমি কি এই বাড়িতে আসতে পারতে? কোন পরিচয় এসেছো তুমি এখানে? আর কি করতেই বা এসেছো? আপনার দেখছি আমার উপর রাগটা এখনো কমেনি। বাহ, এটা জেনে ভালো লাগছে যে আপনার তাহলে আমাকে মনে আছে। মনে না থাকলে তো আর এভাবে রাগ দেখাতে পারতেন না। তবে জানেন তো, আমি ভেবেছিলাম আপনাদের হয়তো আমাকে মনেই নেই। এখন দেখছি ভুলই ভেবেছিলাম। আপনাদের আমাকে দিব্যি মনে আছে। আর কি যেন বলছিলেন, লজ্জা নেই নাকি? আমার একটা কথা বলুন তো, আমি খামোখা কেন লজ্জা পেতে যাব? যেখানে আপনার ছেলে তার প্রথম স্ত্রীকে ইচ্ছে করে ঘর ছাড়া করে নিজে মহানন্দে সংসার করতে পারছে, সেখানে আমার লজ্জা পাওয়ার তো কোনো মানেই হয় না। ইনফ্যাক্ট এই বিষয়ে আমার তো কোনো দোষ ছিল না, সেটা আপনারা মনে মনে সবাই জানেন, মুখে যাই বলুন না কেন। আর কি বলছিলেন যেন, কোন অধিকারে এসেছি? ঠাম্মি আমাকে আগেই পুজোতে আসার জন্য বলেছিলেন, তাই ঠাম্মির কথা রাখতে আমি তো আসতামই। আর এমনিতেও এ বাড়িতে লোকজনের সাথে আমার কিছু হিসেব বাকি আছে, সেই হিসেবগুলো পূরণ করার জন্য যে আমাকে আসতেই হতো। আর তার উপর আপনাদের বৌমা সপ্তপর্ণা, ও আমাকে কাল ফোন করে নিমন্ত্রণ করেছে। এই যে এইগুলো আমার এখানে আসার কারণ। আশা করি আপনারা সবটা শুনে বুঝতে পারলেন। বুঝতে কিছু অসুবিধে হলে বলবেন কিন্তু আমায়, আবার বুঝিয়ে দেব। আর রইল তাতাইয়ের কথা, ও আমার মেয়ে, তাই মায়ের সাথে আসার পুরো অধিকার ওর আছে। সবটা শুনে নিয়েছেন, এবার পুজোটা শুরু করা যাক। অনেক দেরি হয়ে গেছে অলরেডি। দাঁড়াও, সপ্তপর্ণা তোমাকে ইনভাইট করেছে? এটা কি হচ্ছে কি সপ্তপর্ণা? তুমি আবার এসব কি শুরু করলে? এ বাবা, এতে শুরু করার কি আছে? তোমরা সবাই নিজেদের পরিচিত বন্ধুদের ইনভাইট করেছো, আমিও তাই আমার তরফ থেকে সীমন্তীকে ইনভাইট করেছি। দ্যাটস অল। আর শুধু আজ না, পুজোর প্রত্যেক কটা দিনই সীমন্তী এখানে আসবে, আর এটাই ফাইনাল। কিন্তু তুমি একা এলে যে? ঋতুরও তো আসার কথা ছিল। আর ইমরান বাবুকে তো নিয়ে আসতে পারতে। ঋতু আজ আসবে না, ওর আজকে একটা কাজ পড়ে গেছে, ও কাল আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো তো এখান থেকে। এদের এত প্রশ্নের উত্তর দিতে বসলে সারাদিন কেটে যাবে।
তোমার আর পুজো দেখাও হবে না। তার থেকে বরং তুমি ফ্রেশ হয়ে পুজোর এখানে এসো। এরপর বেশ কিছুক্ষণের মধ্যেই একটা ঘটনা ঘটল। শিল্পা দেবী নিজের ঘরেই বসেছিলেন। হঠাৎ তার কি মনে হলো, উনি আলমারিতে গিয়ে সীমন্তীর মেডিকেল রিপোর্টের সেই কাগজটা খুঁজতে লাগলেন। কি কারণে সেটা ঠিক বোঝা গেল না। হঠাৎ করেই মনে পড়ল ওনার ওই কাগজটার কথা। হয়তো সীমন্তী চলে যাওয়ার পর থেকেই এতদিন পর্যন্ত ওই রিপোর্টটার আর দরকার ছিল না, তাই ওটাকেও আর খোঁজার প্রয়োজন মনে হয়নি। কিন্তু আজ এবং বিগত কয়েকদিন ধরে সীমন্তীর এভাবে হঠাৎ আসাতে এবং বিশেষ করে ওর এরকম হঠাৎ পরিবর্তন হওয়াতে ওই কাগজটার কথা আবার মনে পড়ল শিল্পা দেবীর। আর সেটা খুঁজতে গিয়েই বিপত্তিটা ঘটল। কি রিপোর্টটা কোথায় গেল? আমি তো এখানে রেখেছিলাম। দুটো রিপোর্ট দুটো আলাদা আলাদা জায়গায়। আচ্ছা দেখি তো ওই রিপোর্টটা আছে নাকি। আরে এই তো এই মিথ্যে রিপোর্টটা তো ঠিক তার নিজের জায়গাতেই আছে। তাহলে আসল রিপোর্টটা কোথায় গেল? আরে রিপোর্টের সত্যি মিথ্যের কথা তো আমি আর রক্তিম ছাড়া কেউ জানে না। একমাত্র রক্তিম জানতো এই রিপোর্টটার কথা, আর তো কেউ নয়। তবে কি রক্তিম ও নিয়েছে রিপোর্টটা? কিন্তু কেন? ও কেন নিল? আচ্ছা ও কি সত্যি মিথ্যের ব্যাপারটা সপ্তপর্ণাকে বলে দিয়েছে? কিন্তু রক্তিম এটা কেন করবে? এটা জানানোর কি বা দরকার? অবশ্য দিন দিন যা বউ পাগল হয়েছে, তাতেও এটা বলে দিতেও পারে, কিছুই অসম্ভব নয়। সত্যি ভাবতেও অবাক লাগে যে আমার ছেলেটা এভাবে বদলে গেল ওই বউয়ের পাল্লায় পড়ে। এখন তো মনে হচ্ছে সীমন্তী ভালো ছিল এ বাড়ির বউ হিসাবে। অন্তত যা বলতাম তাই শুনতো, মুখের উপর কথা বলতো না, আর আমার ছেলেটাও আমার হাতেই থাকতো। কেন যে ছেলের সুখের জন্য সীমন্তীর সাথে এমন করতে গেলাম? তখন তো ভেবেছিলাম ওই মেয়ে আমার ছেলের সুখের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার ছেলে ওর সাথে একেবারেই সুখী নয়, তাই তো এত কিছু। বাড়িতে কেউ তো আর এই কথাটা শুনলে, বিশেষ করে সীমন্তীর সাথে রক্তিমের ভালো না থাকার কারণটা শুনলে কিছু তো আর করতেও পারতো না সমাধান হিসাবে। তাই তো নিজের ছেলের ভালো থাকার জন্য আমাকে এত কিছু করতে হলো। এখন তো দেখছি ওর এই সুখ, কারোর নতুন সংসার আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। না না, রক্তিমের সাথে আমার কথাটা বলতেই হবে। ওর এত বড় সাহস বেড়েছে আজকাল যে মায়ের ঘর থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছে, তাও আবার কোনো কিছু বলার প্রয়োজন মনে করছে না। না না, দেরি করলে হবে না, এক্ষুনি কথা বলতে হবে আমাকে। এক্ষুনি ওর ঘরে যেতে হবে, এক্ষুনি। রক্তিম নিজের ঘরে বসে কিছু ফাইল নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ করেই নিজের মাকে এই সময় পুজোর কাজ ছেড়ে ওর ঘরে আসতে দেখে ও একটু অবাকই হলো। এ কি মা, তুমি এখন এখানে? কেন রে, আসতে পারি না নাকি? নাকি এখন তোর ঘরে আসতে গেলে তোর পারমিশন নিতে হবে, নাকি তোর বউয়ের পারমিশন নিতে হবে? কোনটা? মা তুমি এভাবে বলছো কেন? আমি তো শুধু এমনিতেই জানতে চাইছিলাম। আসলে এখন বাড়িতে এত কাজ, আর তুমি সেসব ছেড়ে আমার ঘরে, তাই একটু অবাক লাগলো। আচ্ছা মা, কি হয়েছে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় আছো। আচ্ছা মা, যা হয়েছে আমায় বলো। অবশ্য চিন্তিত হবে নাই বা কেন?
এমনিতে এখন বাড়িতে যা চলছে, সপ্তপর্ণাও কয়েকদিন ধরে খুব বাড়াবাড়ি শুরু করেছে। আর সীমান্ত হঠাৎ করে এসে কি প্রমাণ করতে চাইছে ভগবানই ভালো জানে। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যাক, তুই তাও বুঝলি যে তোর বউ বাড়াবাড়ি করছে। এটা যে বুঝেছিস তাতেই আমি ধন্য হয়ে গেছি রে। আমি তো ভাবলাম আজকাল বউ যা বলে তুই তাই করিস, তার কথা ছাড়া এক পাও নড়তে পারিস না। বুঝেছিস তাও ভালো, কিন্তু বাবা তোর এই বুঝতে অনেক দেরি হয়ে গেল রে। এটা তুমি কি বলছো মা? কি করেছি আমি? আমি তোমার কথার কোনো মানেই খুঁজে পাচ্ছি না। কি করেছিস? এটা তুই আবার আমাকে বড় মুখ করে জিজ্ঞেস করছিস? হ্যাঁ রে, তুই এটা কি করে করতে পারলি? একবারও মনে হলো না যে তোর এই সবাই যদি ব্যাপারটা জানতে পারে তাহলে কি হতে পারে? আমি কি করেছি সেটা তো বলো। এটাও এখন মনে করতে পারছিস না? তাহলে তো দেখছি আমাকেই মনে করিয়ে দিতে হবে। তুই সীমন্তীর ওই মেডিকেল রিপোর্টের ব্যাপারে সপ্তপর্ণাকে বলেছিস, আর শুধু বলেই ক্ষান্ত হোসনি, আমার ঘর থেকে আসল মেডিকেল রিপোর্টটা চুরি করে এনে নিজের কাছে রেখেছিস। হয়তো তাকে দেখানোর জন্য রিপোর্টটা তুই নিয়ে এসেছিস আমার ঘর থেকে, তাও আবার আমাকে লুকিয়ে। আমায় কিছু বলার প্রয়োজন মনে করিসনি? কি কি বলছো তুমি এগুলো? যা বলছি ঠিকই বলছি। না, একেবারে ঠিক বলছো না। আমি এই বিষয়টা নিয়ে কাউকে কিছুই বলিনি। কাউকে মানে কাউকেই নয়। আমি কি পাগল যে এই কথাগুলো আমি আবার ইচ্ছা করে কাউকে বলতে যাব? এই কথাগুলো তো শুধু তুমি আর আমি জানি, আর কেউ না। মানে তুই কাউকে বলিসনি? তাহলে তাহলে কি? আমি যে আমার ঘরে সীমন্তীর ওই আসল মেডিকেল রিপোর্টটা রেখেছিলাম ওটা তো খুঁজে পাচ্ছি না। কি কি বলছো তুমি? খুঁজে পাচ্ছ না মানেটা কি? ভালো করে খুঁজেছো তো? আরে হ্যাঁ, আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও পাচ্ছি না। জানিস তো, ওই নকল রিপোর্টটা কিন্তু ঠিকঠাক জায়গাতেই আছে, শুধু আসল কাগজটাই খুঁজে পাচ্ছি না। আমি তো ভাবলাম তুই হয়তো নিয়েছিস, তাই তো তোর কাছে জানতে এলাম এত তড়িঘড়ি করে। কিন্তু এখন তো শুনছি তুই নিসনি। না, আমি তো নেইনি। ইনফ্যাক্ট আমি তো ভুলে গিয়েছিলাম ওই রিপোর্টটার ব্যাপারে। সীমান্ত বাড়ি থেকে চলে যাওয়ার পর ওটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন বা কারণ কোনোটাই খুঁজে পাইনি। কিন্তু তাহলে রিপোর্টটা এখন কোথায়? ওটা কোথায় গেল আমার ঘর থেকে? তবে কি অন্য কেউ জেনে গেছে ওটার ব্যাপারে, আমাদের এত দিনের প্ল্যানের ব্যাপারে? কিন্তু কে? আচ্ছা আচ্ছা, ওটা কোনো কারণে সীমন্তীর হাতে পড়েনি তো? সীমান্তর হাতে কি করে পড়বে মা? ওকে এই ঘটনার পর আর এই বাড়িতে ছিল, আর এই বাড়ি থেকে যাওয়ার আগেও ও কখনো এই বিষয়ে সন্দেহ করেনি। তবে ও কি করে জানবে? না না না, ওর পক্ষে এটা আবার নতুন করে জানাটা অসম্ভব। ও নয়, অন্য কেউ পেয়েছে, অন্য কেউ জেনে গেছে এই মিথ্যের ব্যাপারটা। কিন্তু কে কে হতে পারে? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। এতদিন বাদে এখন এই বিষয়টাও আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। এ যেন সব ঝামেলাকে একসাথেই আসতে হলো। তুই ভাবতে পারছিস এই কথাটা যদি বাড়ির সবার কাছে জানাজানি হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে? মা দাঁড়াও, আমাদের আবার তোমার ঘরটা খুঁজতে হবে। হতে পারে হয়তো ওখানেই আছে, তোমার চোখে পড়েনি। আরো একবার ভালো করে বিষয়টা নিয়ে ভাবতে হবে। যতই রক্তিম শিল্পা দেবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক না কেন, ওনার মাথা থেকে চিন্তাটা যেন কিছুতেই যাচ্ছে না। উনি আজ সত্যি অনেকগুলো এলোমেলো চিন্তার ভিড়ে রয়েছেন। কোথায় যেতে পারে কাগজটা? কে নেবে? কি কিছু ভাবছেন নাকি? কেমন অন্যমনস্ক দেখাচ্ছে আপনাকে?
হঠাৎ করেই সীমন্তীর এরকম প্রশ্নতে উনি ভাবনা জগৎ থেকে বাস্তবে এলেন। না, কি ভাববো? কিচ্ছু না। আপাতত এটুকু বলা ছাড়া আর নতুন করে কোনো কথাই সাজিয়ে বলতে পারলেন না শিল্পা দেবী। সীমন্তীকে উল্টো প্রশ্নটাও করতে পারলেন না। তা ভালো, এত কিছু না ভাবাই ভালো। শুধু শুধু মাথার উপর প্রেশার দেওয়া, দেখবেন এত ভাবতে গিয়ে শরীরটা না খারাপ হয়। তার উপর বয়সও তো হচ্ছে, এত চাপ নিতে পারবেন না। বেশি ভাবতে গেলে, বেশি খুঁজতে গেলে আবার কি না কি অপ্রিয় জিনিস চোখের সামনে চলে আসে, যেটা কি না একেবারেই অপ্রত্যাশিত। এসব হলে কি ঠিক হবে বলুন? একেবারেই ঠিক হবে না, তাই না? তার চেয়ে বরং এত কিছু না ভেবে যান, গিয়ে মায়ের পুজো দেখুন। দেখুন কি সুন্দর চারদিকে আলোর রোশনাই, কত লোক বাড়িতে। ওই সব কাজেই বরং ইনভলভ হন, পুজোর মধ্যেই থাকুন, মনটাও হালকা হবে। খামোকা যে ভাবনার কোনো সদুত্তর পাবেন না, সেটা নিয়ে তো বসে থেকে লাভ নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমি আসছি, বাড়ি ফিরতে হবে। চিন্তা নেই, আপনাদের বাড়িতে থাকবো না। আপনার বৌমা যদিও বা থাকার কথা অনেকবার বলেছিল, কিন্তু আমিই না করে দিলাম। আসলে আমি ঠিক এখানে থাকতে পারবো না। তবে হ্যাঁ, দশমীর দিনে আরও একবার আসতে হবে। ও হ্যাঁ, বলে রাখি, তারপর হয়তো আমার আর আসার প্রয়োজন হবে না। আর সেই দিনই হয়তো আপনি আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যাই হোক, এখন চলি তাহলে। প্রায় এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে বিপরীত ব্যক্তিটির কাছ থেকে আর কোনো উত্তরের প্রতীক্ষা না করে সীমন্তী নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। ওদিকে শিল্পা দেবী যেন আরও ঘাবড়ে গেলেন সীমন্তীর কথাগুলো শুনে। এটাও কি বলে গেল? কি উত্তর পেতে যাব আমি দশমীতে? ও কি বলবে? কি হিসেব দেবে? কি হচ্ছে এসব? এত কিছু ভেবে শরতের এই মৃদু শীতল আবহাওয়াতেও ঘেমে উঠলেন শিল্পা দেবী। দেখতে দেখতে বাঙালির দোরগোড়ায় দশমী চলেই এলো। আজ দিনটা শেষ হলে আবার নতুন করে পরের বছরের জন্য দিন গোনা শুরু হবে। সীমন্তীর আজ যে অনেক কাজ, মা দুর্গার সম্মুখেই যে সব কিছু প্রমাণ করতে হবে তাকে। বারবার করে গত বছরের দশমীর দিনটার কথা মনে পড়ে যাচ্ছে ওর, যে দিনটা ওর জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল। আজ আবার আর একটা দশমী। আচ্ছা, আজ কি ও ফিরে পাবে ওর সেই হারানো সম্মানকে? ও আজ পারবে তো এতদিনের এত কিছু যোগ্য জবাব দিতে? না না, আমায় যে আজ পারতেই হবে। আজ পুরনো দিনগুলোর কথা মনে করে আমার দুর্বল হলে একদম চলবে না। আজ যে একটা অনেক অনেক বড় লড়াই রয়েছে আমার জন্য, যে লড়াইটাতে আমাকে জিততেই হবে। নিজের জন্য জিততে হবে। দিনের পর দিন অবহেলিত থাকা অন্যান্য মেয়েদের জন্য আমায় জিততে হবে। সকাল সকাল রেডি হয়ে নিয়ে সীমন্তী ভট্টাচার্য বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা হলো। যদিও আজ আর ও একা যায়নি, ইমরান আর তাতাইও ছিল। অন্যদিকে ঋতু, সৈকত ওরাও গিয়েছিল সীমন্তীর সাথে। তখন বেলা 12টা। ঠাকুর বরণ সবে সবে শুরু হয়েছে। ওদিকে আরেক পাশে বিদায় বেলার বিসর্জনের প্রস্তুতিও চলছে। বাড়ির সাবেকি পুজো, তাই হিসেব মতন ঠাকুরের বিসর্জন আজই হবে। এই সমস্ত কিছু নিয়েই ভট্টাচার্য বাড়িতে এখন তোড়জোড় আর ব্যস্ততা পুরো দমে চলছে। কিন্তু এত কিছুর মধ্যেও শিল্পা দেবীর মাথায় একটা বিশাল চিন্তা রয়েছে। অন্যদিকে রক্তিমকেও কেমন একটা অগোছালো দেখাচ্ছে। না জানি আজ কি অপেক্ষা করতে চলেছে ওদের জন্য।
ওই অপ্রিয় সত্যিটা কি সত্যি আজ সবার সামনে চলে আসবে? এই কথাটা ওদের মাথায় সেদিন থেকেই ঘুরছে, কিন্তু যতবারই মাথায় আসছে এই কথাটা, তার সাথে সাথে মাথায় এই কথাটাও ঘুরছে যে কি করে হয়। সত্যিটা জানা কি সম্ভব? না না, আদৌ সম্ভব নয়। হয়তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে যাই হোক, এই সমস্ত অগোছালো ভাবনার ভিড়ে ওনারা বিগত কয়েকদিন ধরে বেশ এলোমেলোই রয়েছেন, কিছুই ভাবতে পারছেন না ঠিক করে। তাও সবার সামনে ওনারা যে এতটা চিন্তিত সেটা আড়াল করতেই নিজেদেরকে একটু ব্যস্ত রাখার মিথ্যে চেষ্টা করে যাচ্ছেন, এই আর কি। এই সব কিছুর মধ্যেই মায়ের বরণ প্রায় শেষ হয়ে এসেছে। এখন বিসর্জনের প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই বিসর্জন যাত্রা শুরু হয়ে যাবে। কিরে রক্তিম, পুজো তো প্রায় শেষ হয়ে গেল বাবা। তোর ছুটির আর কদিন বাকি? তুই ফিরছিস কবে? মুক্তা দেবীর এই হেন প্রশ্নে হঠাৎ করেই চিন্তার ঘোর কাটল রক্তিমের। এই তো ঠাম্মি, আর 4-5 দিন, লক্ষ্মী পুজোর পরই ফিরতে হবে। আচ্ছা আচ্ছা, তুই বরং তোর সাথে এবার তোর বউকেও নিয়ে যাস। এটা তুমি কি বলছো ঠাম্মি? আর এখন এই মুহূর্তে এসব কথা কেনই বা বলছো? আমি জানি সপ্তপর্ণা জেদ ধরে বসে আছে আমার সাথে যাবে বলে, কিন্তু আমি তো ওকে বোঝানোর চেষ্টা করছি আমি কিছুতে ওকে আমার সাথে নিয়ে যাব না। তুমি আমাকে ভুল বুঝছো ঠাম্মি। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে বেশি কিছু বলি না, কিন্তু তাই বলে ওর ওই অন্যায় আবদারটা আমি কিছুতেই রাখতে পারবো না, কিছুতেই না। মুক্তা দেবীর হঠাৎ করেই এরকম প্রশ্নে খানিকটা অবাকই হয়েছিল রক্তিম, তাই বেশ কিছুটা গুছিয়ে এই কথাগুলো বলল। না না, আমি বলছি যে তুই এবার নাত বউকে নিয়েই যাবি। তোর সাথেও থাকলে তাও তোর সংসারে মতি ফিরবে, তোর মাথা থেকে তাহলে অকর্মের ভূতটা নামবে, আর কোনো নিষ্পাপ মানুষের জীবন নষ্ট হবে না তোর জন্য। ও তোর এটুকু খেয়াল রাখতে পারবে, এই বিশ্বাস আমার আছে। ঠাম্মি, এসব তুমি কি বলছো? ভুল তো কিছু বলিনি, ভেবে দেখিস। যাই হোক, আমায় একটু ওদিকে যেতে হবে, কাজ আছে। আর হ্যাঁ, যেটা বললাম সেটাই করিস কিন্তু। কিন্তু ঠাম্মি, রক্তিমবাবুর তো এ যাত্রায় আর বিদেশ যাওয়া হবে না, মানে এবারের জন্য তো হবেই না। পরে যদি কখনো যাওয়া সম্ভব হয় সে ব্যাপার আলাদা, কিন্তু এখন তো কিছুতেই যাওয়া সম্ভব না, কোনোভাবেই না। আজ তো সীমন্তের এই বাড়িতে আসার কথাই ছিল, আর সেই হিসেব মতো ও আসলো। তবে যখন আসলো তখন এটাই শুনলো যে ঠাম্মি রক্তিমের সাথে এই সব বিদেশ ফিরে যাওয়ার বিষয়ে কথা বলছিল, তাই ও আর চুপ করে থাকতে পারল না। এই কথাটা যে বলতেই হতো, না বললে যে মিথ্যাচার আর ভিত্তিহীন আলোচনা হয়ে যাচ্ছিল পুরো বিষয়টা। আর যাই হোক, সেটা তো হতে দেওয়া যায় না। এই, তুমি আজকেও এসে গেছো? আর শুধু এসেছো তাই নয়, এসে আবার এরকম ভুলভাল বকে যাচ্ছ। খুব সাহস বেড়েছে তো তোমার দেখছি, আর দেখছি নতুন নতুন অনেক কথাও বলতে শিখেছো। তবে সাহস বেড়েছে সে খুব ভালো কথা, সেলফ ডিফেন্ডেন্ট হয়েছো, এটা খুব ভালো কথা, কিন্তু সেটা প্রমাণ করার জন্য আমার জীবনটা নিয়ে এক্সপেরিমেন্ট করার বা আমার জীবন নিয়ে কথা বলার কোনো অধিকার আমি তোমায় দেইনি, বুঝেছো? আর বেশ কয়েকদিন ধরে আমি চুপই ছিলাম, কিন্তু বিশ্বাস করো, রোজ রোজ তোমার এই নাটক দেখাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই এই বাড়িতে এসে সব বন্ধ করলেই ভালো হয়। এসেছো খুব ভালো কথা, ঘোরো ফেরো, মজা করো, খাও দাও, তারপর বাড়ি ফিরে যাও। এসব সস্তার নাটক করতে এসো না। চুপ, একদম চুপ মিস্টার রক্তিম ভট্টাচার্য। আপনার কোনো অধিকার নেই আমাকে এতগুলো কথা শোনানোর। যখন আপনার সময় ছিল তখন এরকম অনেক কথা শুনিয়েছেন, কিন্তু এখন আর নয়। আজ শুধু আমি বলবো, আর আপনি, ইনফ্যাক্ট আপনারা সবাই শুনবেন, বুঝেছেন আপনি? আর আমাকে অপমান করবার চেষ্টাও করবেন না,
ভালো করে এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন। এ সীমন্তীর কি রূপ? এ কোন সীমন্তীকে দেখছি আমরা? মনে হচ্ছে যেন মা দুর্গা স্বয়ং সীমন্তীর মধ্যে জেগে উঠেছে। সৈকত আর ইমরানকে উদ্দেশ্য করে কথাগুলো বলল ঋতু। যদিও বা এই কথাটা এখন এখানে উপস্থিত সকলের মনেই প্রশ্ন হয়ে উকি দিচ্ছে। সীমন্তীর এই রূপের সাথে ওরা কেউই যে একেবারে অভ্যস্ত নয়, এই রূপ যে একেবারেই নতুন। হ্যাঁ, কি বলছিলেন যেন? আমি আপনার জীবনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছি? ও রিয়েলি? আপনি না বললে তো আমি জানতেই পারতাম না। আচ্ছা রক্তিমবাবু, একটা কথা বলুন, আমি যদি আপনার জীবন নিয়ে আপনার ভাষায় এক্সপেরিমেন্ট করে থাকি, তাহলে আপনি এতদিন আমার জীবনটাকে নিয়ে যা যা করছিলেন তাকে কি বলে বলুন তো? এরকম তো কোনো শব্দ বাংলা অভিধানে আছে বলে আমার জানা নেই। আপনি বলুন না কি বলে। আপনি তো অনেক মান্যগণ্যী মানুষ, আপনার তো অজানা কিছুই নয়। তাই আপনিই বলুন, আমিও একটু জেনে নেব। বলুন বলুন। এতক্ষণে এ বাড়ির পুরো পরিবেশটা একেবারে নিস্তব্ধ, একদম চুপচাপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কারোর পক্ষেই আর কিছু বলা বা কিছু করার সম্ভব বা সাহস হচ্ছে না। রক্তিমও এখন চুপ, আর সাথে সাথে এ বাড়ির পুরো পরিবেশটাই স্তব্ধ। মাঝখান থেকে শিল্পা দেবী আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি তাই সীমন্তীর দিকে এগিয়ে এসে বলা শুরু করলেন। এই মেয়ে, কি শুরু করেছোটা কি তুমি? কি বলছো এসব? রক্তিমের কোথাও যাওয়া হবে না মানে? কেন যাওয়া হবে না? ও কাজকর্ম ফেলে এখানে বাড়ি বসে কি করবে শুনি? এমা, আমি কখন বললাম যে উনি বাড়ি থাকবেন? উনি তো বাড়িতে থাকবেন না। আমি তো শুধু বলেছি উনি বিদেশ যাবেন না। তুমি এসব কি ভুলভাল বকছো? হ্যাঁ, ও বাড়ি থাকবে না, নিজের কাজে যাবে না, তাহলে ও থাকবেটা কোথায় শুনি? কেন? যেখানে ওনার থাকার জায়গা আমি ওনাকে সেখানেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। পুলিশ ফাঁড়ি বলে একটা জায়গা আছে, জানেন তো? উনি ওখানেই থাকবেন, পুলিশের তত্ত্বাবধানে। চিন্তা নেই, সেখানে ওনারা আপনার ছেলেকে যত্ন করেই রাখবেন। অবশ্য আপনিও তো যাবেন ছেলের সাথে, তাহলে আর চিন্তা কি? নিজের ছেলেকে নিজেই আগলে রাখবেন। আর আপনাদের মা ছেলের এই সুন্দর ভ্রমণের বন্দোবস্ত আমি করে রেখেছি। ওনারা এক্ষুনি চলে আসবেন সসম্মানে আপনাদেরকে নিয়ে যেতে। এই দেখুন, বলতে বলতেই ওনারা চলে এসেছেন। আসুন স্যার, আপনাদের গেস্টরা এখানেই রয়েছেন। এসব কি বলছোটা কি তুমি? আমরা কেন থানায় যাব? আমাদের অপরাধটা কি? কি প্রমাণ আছে তোমার কাছে আমার বিরুদ্ধে? কিছুটা ঘাবড়ে গিয়ে কথাটা বললেন শিল্পা দেবী। আমার জীবনটাকে নিয়ে খেলাটা আপনাদের অপরাধ। জেনে বুঝে ইচ্ছে করে আমার জীবনটা নষ্ট করা আপনাদের অপরাধ। আপনারা মা ছেলে মিলে প্ল্যান করে একটা মিথ্যে রটিয়েছিলেন, আর আমার জীবনের সব থেকে বড় সত্যিটাকে মিথ্যের আবরণে মুড়ে দিয়েছিলেন। কিন্তু দেখুন, আপনাদের এত চেষ্টার পরেও কিছু লাভ হলো না। আমি কিন্তু সত্যিটা জেনেই গেছি। হ্যাঁ, হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হলেও সত্যিটা আমার সামনে এসেছে। আর হ্যাঁ, এই দেরিটা হয়ে ভালোই হয়েছে। অন্তত আপনাদের মতো মানুষদের জীবন থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, নিজের মতো করে বাঁচতে শিখেছি। কি সত্যি? কিসের সত্যি? আমি আর কোনো দিন মা হতে পারবো না। এটা যে মিথ্যে, পুরোটাই সাজানো, এটা আমি জেনে গেছি। মানে এসব কি বলছো? দেখুন, একদম অবাক হওয়ার মিথ্যে নাটক করবেন না, কারণ আপনারা সবাই জানেন আপনি আর আপনার মা মিলে এই জঘন্য প্ল্যানটা করেছিলেন। তাই একদম নাটক করবেন না, আর অস্বীকার করার চেষ্টাও করবেন না, কারণ সেটাতে খুব একটা লাভ হবে না। প্রমাণ আমার কাছে আছে। কিসের প্রমাণ? এই যে
এই আসল মেডিকেল রিপোর্টটা, আর নকলটা আপনার মায়ের ঘরে আছে, খুঁজলে পেয়ে যাবে। এখন আবার বলবেন না এটা মিথ্যে, কারণ তাতেও কোনো লাভ নেই। ডক্টরের কাছে গেলে সত্যি মিথ্যে সবই জানা যাবে। ও হ্যাঁ, এই রিপোর্টটা কখন, কোথা থেকে, কিভাবে পেলাম, এই বিষয়টা নিয়ে আমাকে আর ঘাঁটবেন না, কারণ আরও যদি কিছু বলতে শুরু করি সেটা আপনাদের পক্ষে খুব একটা ভালো লাগবে না। শুধু একটা কথা ভেবেই অবাক লাগছে, আমাকে এই বাড়ি থেকে আর আপনার জীবন থেকে সরানোর জন্য এত বড় একটা প্ল্যান, শুধু আমাকে সরানোর জন্য এত মিথ্যে। যাই হোক, এসবের কারণ আমি জিজ্ঞেস করব না, কারণ আমার আর এইসব জানবার কোনো উৎসাহ বা ইচ্ছে কোনোটাই নেই। শুধু একটা কথাই বলবো, এরপর থেকে আবার কারোর জীবন নিয়ে খেলার আগে একটু ভেবে দেখবেন, আর তার জন্য আপনাদের এই শাস্তিটা পাওয়ার দরকার। রক্তিমার শিল্পা দেবীর এরপর আর কিছুই বলার থাকে না। সত্যি বলতে কি বা বলবে, সব প্রমাণই যে তাদের বিরুদ্ধে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। অবশ্য এদের মধ্যে অনুতাপ বা অনুশোচনা কিছুই হচ্ছে কিনা সেটাই প্রশ্ন সাপেক্ষ। ঠাম্মি, আমি জানি এই পুজোর দিনে এরকম একটা ঘটনা মেনে নেওয়া তোমাদের পক্ষে কষ্টকর, বিশেষ করে বাড়ির লোকদের এমন শাস্তি আজকের দিনে তোমরা মেনে নিতে পারছো না। কিন্তু ঠাম্মি, আমার সত্যি কিছু করার নেই গো, এটা যে আমায় করতেই হতো। এই অন্যায়টার একটা ধাপ ছিল গত বছর পুজোর দশমীতে, যেটা আমার সাথে হয়েছিল। তাই আজ আবার আর একটা দশমীতে আমাকে যে যোগ্য জবাবটা দিতেই হতো, না হলে মা দুর্গাও যে আমায় ক্ষমা করবেন না। অন্যায়ের প্রতিবাদটা যে করতেই হতো গো, না হলে যে দিন দিন এমন অন্যায়ের সংখ্যা বেড়েই যেত ঠাম্মি। চুপচাপ কত মেয়ে এখনো নীরবে চোখের জল ফেলে বলো তো? তাদের হিসেব কেউ রাখে না, কেউ কোনোদিন রাখেও নি। তাই তো তাদের নিজেদেরকেই নিজেদের জন্য লড়তে হয়, প্রয়োজনে হাতে ত্রিশূলটাও ধরতে হয়। আর সপ্তবর্ণা, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, নিজের সংসারটা গুছিয়ে নিও। আর আমি জানি তুমি সেটা পারবে। তবে হ্যাঁ, তুমি যদি আমায় এই সত্যিটা এইভাবে প্রকাশ করার ভরসা না দিতে, আমি হয়তো এত কিছু করতে পারতাম না গো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসারের ক্ষতি করতে সত্যি আমার হাত কাঁপত। আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ে তোমার তো কোনো দোষ ছিল না, তুমি তো সবটা জানতেও না। তুমি তো রক্তিমকে অন্ধের মতো ভালোবেসেই ওর হাত ধরে এই বাড়িতে এসেছিলে। তাই আমি চাই তুমি ভালো থাকো, নিজের সংসারে মাথা উঁচু করে বাঁচো। সীমন্তী, আমি তোমাকে একদমই ভুল বুঝিনি গো, তুমি যা করেছো ঠিক করেছো। এটা হওয়ার যে দরকার ছিল, না হলে যে খুব অন্যায় হতো, আর অন্যায় করলে তার শাস্তি যে পেতেই হয়, তাই ওদেরকেও নিজের অন্যায়ের শাস্তিটা পেতেই হবে। সীমন্তী, তুই একদম ঠিক করেছিস। মা দুর্গা হয়তো এটাই চেয়েছিলেন। আমাদের ভুলটাও তুই চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলি মা। আমরা ভুল করেছি, সংসারের বেড়াজালে আর চার দেয়ালে নানান নিয়মকানুনের মধ্যে জোর করে আটকে রেখে। মেয়েরা সংসারও করবে, বাইরের জগৎটাও সামলাবে, তারা যে মা দুর্গার আরেক রূপ। তবে হ্যাঁ, আমার কিন্তু তোর কাছে একটা জিনিস চাওয়ার আছে। আমার কাছে? কি জিনিস ঠাম্মি? সীমন্তীকে নিয়ে গিয়ে ইমরানের পাশে দাঁড় করালেন মুক্তা দেবী। তারপর সীমন্তীর হাতটা ইমরানের হাতের উপর রেখে বললেন, তোরা এবার নতুন করে সংসারটা শুরু কর। বন্ধুত্বের বাইরে গিয়ে একটা নতুন সুন্দর পরিচয় দে নিজেদের সম্পর্কটাকে। তাতাইকে খুব ভালো করে মানুষ কর। ঠাম্মি? কি ঠাম্মি ঠাম্মি শুনি? আমি জানি
ইমরান তোকে খুব ভালোবাসে, আর ও তোকে মনে মনে পছন্দও করে, ভরসা করে। আর তুইও ওকে খুব বিশ্বাস করিস, হয়তো মনে মনে ভালোবাসিস। আমি আমার সীমন্তীকে খুব ভালো রাখতে পারবো, ও খুব ভালো থাকবে আমার কাছে। আজকে মা দুর্গার সামনে দাঁড়িয়ে তোমার কাছে আমি কথা দিলাম, সীমন্তীর চোখ থেকে আমি এক ফোঁটা জলও আমি পড়তে দেব না। বেশ দৃঢ়তার সাথে সীমন্তীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল ইমরান, যেন সেই দৃষ্টিতে রয়েছে একটা ভালো লাগা আর বন্ধুত্বের অধিকার বোধ। আর সীমন্তীও ইমরানের হাতটা ধরে নিল শক্ত করে, যেন অনেক দিনের পর একটা আশ্রয়কে আঁকলে ধরল মেয়েটা। না, ওর আর এখন আলাদা করে কিছু বলার প্রয়োজন হবে না। ইমরানের কাছেই যে ও শিখেছে ভালোবাসা আর ভরসা কাকে বলে। শুরু হলো সীমন্তী আর ইমরানের জীবনের নতুন করে পথ চলা। এতক্ষণ শুনছিলেন লেখিকা দেবিকা সাহার কলমে দুর্গা সহায় গল্পের অন্তিম পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্পূর্ণ গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন মার্গারেট, শোভন, কৃষ্ণকলি, সুদীপ্তা, পূজা, নন্দিনী, মানসী, রিমা, কুলদীপ, পল্লবী, নয়ন এবং রায়ান। সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে শুনবেন আরও রোমাঞ্চকর গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।